আমরা আজকে হচ্ছে 19 নম্বর ক্লাস করব সেন্টেন্স মেকিং কোর্সের। আজকে আমরা রিভিউ করব কোর্সের যে রিভিউ ক্লাস যেগুলো আছে। তো ওইখান থেকে হচ্ছে আমরা আমাদের যে টপিক গুলা মিস হয়েছে বা যে টপিক গুলো আসলে দেখানো হয় না এবার দেখানোর প্রয়োজন মনে হয়েছে, ওই রকম কিছু টপিক নিয়ে আজকে আমরা ক্লাস আলোচনা করব। যেমন এখানে আমি 3টে টপিক নিছি, যেগুলো হচ্ছে আমাদের রাইটিং এর জন্য বা স্পিকিং এর জন্য বলেন, দুইটার জন্যই হচ্ছে গুরুত্বপূর্ণ। 3টে টপিক কি কি? 3টে টপিক হচ্ছে ডিগ্রি, জিরান্ড আর হচ্ছে ইনফিনিটিভ। এই 3টে টপিক হচ্ছে আমাদের রাইটিং এর লেখার ক্ষেত্রে অথবা স্পিকিং এ আমরা যখন বলবো তখন প্রয়োজন পড়বে। ডিগ্রি হচ্ছে যে কম্পেয়ার করার ক্ষেত্রে আমরা যখন কোনো ওয়ার্ড নিয়ে আসি কম্পারিজনের ক্ষেত্রে, ওইগুলো হচ্ছে ডিগ্রি। আর জিরান্ড হচ্ছে মূলত যখন কোনো ভার্ব নাউন হিসেবে কাজ করে আইএনজি যুক্ত হয়ে, ওইগুলো হচ্ছে জিনান। ইনফিনিটিভ হচ্ছে ভার্বের বেস ফর্ম এর আগে যখন আমরা টু যুক্ত করি, ওইগুলো হচ্ছে ইনফিনিটিভ। তো এগুলা কি আমরা হচ্ছে এক্সাম্পল সহ ইন ডিটেলস একটা একটা করে আলোচনা করব। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এগুলা কিন্তু আমাদের রাইটিং এ বা স্পিকিং এ কিন্তু দুইটার জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ। সো এগুলো আমাদের ট্রাই করতে হবে যাতে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি রাইটিং লিখবো যখন বা স্পিকিং এ কথা বলবো যখন। তো আমরা হচ্ছে একটা একটা করে শুরু করব। আমরা প্রথমত আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সবগুলোই তো বললাম যে ডিক্রিজ, টিরান্ড, ইনফিনিটি। তো এখন হচ্ছে আমরা কি করব, ডিগ্রি আগে নিয়ে আলোচনা করব, একটা নিয়ে আলোচনা করব, দেন ওইটা শেষ করে টিরান্ড নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে ইনফিনিটিভ ওইগুলা নিয়ে আলোচনা করব। তো আমরা একটা দিয়ে শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ডিগ্রি দিয়ে শুরু করি। আর ক্লাসের মাঝখানে যদি কোনো নেটওয়ার্ক ইস্যু করে ওইগুলো হচ্ছে আমাকে ইনফর্ম করে রাখবেন, আমাকে মেসেজ দিবেন। ওইখানে এখানে মেসেজ দিবেন, আর আমার রেসপন্স না পাইলে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল ডিগ্রি নিয়ে আলোচনা করি। আচ্ছা আমি ফোনটা বড় করি, ওয়েট। আচ্ছা এই ফন্টের সাইজ কি ঠিক আছে কিনা, এতটুকু রাখলে হবে নাকি আর বড় করতে হবে আমাকে একটু জানাবেন। আচ্ছা ঠিক আছে, ফন্ট ঠিক আছে, তাহলে আমরা ক্লাস ঠিক আছে শুরু করে দিই, ওকে। আচ্ছা আমরা প্রথমত হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন যেটা আছে ওইটা নিয়ে আলোচনা করবো। ডিগ্রিটা হচ্ছে মূলত তুলনা করার জন্য ব্যবহার হয়, দ্যাটস ওইটাকে আমরা বলি কি, যে ডিগ্রি অফ কম্পারিজন। এখন হচ্ছে ডিগ্রি মানে কি, ডিগ্রি হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে আমরা কোনো কিছু কম্পেয়ার করার ক্ষেত্রে, তুলনা করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন আমি বললাম যে সে হচ্ছে, মানে করিম হচ্ছে রহিমের থেকে বেশি ট্যালেন্টেড, ওকে। বা আমি বললাম যে সে তার থেকে লম্বা, হি ইজ টলার দেন করিম, সাপোজ সে করিমের থেকে লম্বা। আবার আমি বললাম সে হচ্ছে ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট। এই যে আমি এরকম সেন্টেন্স বানাইলাম, এগুলো কিন্তু আমরা তুলনা করার জন্য সেন্টেন্সটা বলছি। একটা কনটেক্সট, আমরা কোন কনটেক্সট আমরা বলছি যেখানে হচ্ছে আমরা তাদের তুলনা করার প্রয়োজন পড়ছে, তখন হচ্ছে আমরা যে ওয়ার্ড গুলা ব্যবহার করছি তুলনা বোঝানোর ক্ষেত্রে, ওইগুলাই হচ্ছে মূলত কি ডিগ্রি অফ কম্পারিজন। তো এখন হচ্ছে আমরা যখন এক্সাম্পল দেখবো ডিটেলসে, তখন হচ্ছে আমরা ভালো করে বুঝতে পারবো যে এগুলো আমরা কিভাবে ব্যবহার করি। আমরা সচরাচর এগুলো ব্যবহার করি, সো যেহেতু আমাদের ব্যবহার করি, তো এগুলোর প্রপার ইউজ জানার প্রয়োজন পড়বে। তো ডিগ্রি হচ্ছে এমন কোনো কিছু যেটা হচ্ছে একটা আরেকটার সাথে কম্পেয়ার করার ক্ষেত্রে ব্যবহার হয়। এখন প্রথমত হচ্ছে ডিগ্রি কত প্রকার, ডিগ্রি হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে টাইপ যদি আমি বলি, there are wait wait there are three, there are কি 3 ডিগ্রিজ। কি কি? একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, তারপর হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি, এরপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখন কোন ডিগ্রি কি এটাও আমি এক্সপ্লেন করতেছি, ওয়েট লিখে দিই আগে। সুপারলেটিভ ডিগ্রি, তো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এই তিনটাই হচ্ছে মূলত ডিগ্রি এর প্রকারভেদ। এই 3 ধরনেরই ডিগ্রি হয়ে থাকে।
সো দেয়ার আর 3 ডিগ্রিজ। এখন পজিটিভ ডিগ্রি কি, আর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি কি, সুপারলেটিভ ডিগ্রি কি? যখন হচ্ছে একটা সিঙ্গেল বিষয় নিয়ে কথা বলবে, সিঙ্গেল থিং, অর্থাৎ কারোর সাথে তুলনা বোঝায় না, তখন ওইটাকে আমরা পজিটিভ ডিগ্রি বলে থাকি। যেমন পজিটিভ ডিগ্রি হচ্ছে একটা সিঙ্গেল থিংকে ডেসক্রাইব করবে, এখানে কোনো কম্পারিজন থাকবে না, অর্থাৎ উইদাউট উইদাউট কম্পারিজন। যেমন আমি বললাম যে হি ইজ এ স্টুডেন্ট, এখন সে কার থেকে ভালো কার থেকে ভালো না, সে ক্লাসের কি সবচেয়ে ভালো, এরকম আমরা কিছু মেনশন করতেছি না, জাস্ট ওর সম্পর্কে আমি বলতেছি যে সে একজন স্টুডেন্ট। বা আমি যদি রাইটিং এর পার্সপেক্টিভ বলি, যে দ্য গ্রাফ শোজ the the graph shows that the sales are high in January, অর্থাৎ সেলস এর পরিমাণ হাই ছিল জানুয়ারিতে। যেখানে আমি তুলনা করি নাই ফেব্রুয়ারির সাথে, যে ফেব্রুয়ারি থেকে বেশি ছিল, এই টাইপের কোনো কিছু বলি না, বা ওভারঅল সবসাইতে বেশি ছিল এরকমও কোনো কিছু বলি নাই। তো যখন হচ্ছে আমরা কোনো একটা সিঙ্গেল থিং নিয়ে আলোচনা করব উইদাউট কম্পারিজন, অর্থাৎ কোনো ধরনের তুলনা ছাড়া, তখন হচ্ছে ওইটাকে আমরা বলবো কি, পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রি হচ্ছে describe a single thing, describe a single thing without comparison, without comparison। এখন আমরা হচ্ছে এগুলোর এক্সাম্পল দেখবো পরবর্তীতে, সমস্যা নাই, জাস্ট আমি আগে এগুলা কি ওইগুলা একটু বলে দেই। ওকে, এরপর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি কি। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মূলত দুইটা বিষয়কে ডেসক্রাইব করে, দুইটার মানে তুলনা হয়, এখানে দুইটার মধ্যে তুলনা হয়, দুইটা বস্তু হতে পারে বা দুইজন পার্সন হতে পারে, মানে যে কোনো দুইটার মধ্যে কোনো কিছু তুলনা বোঝালে ওইটাকে আমরা বলি কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কি, যখন হচ্ছে দুইটা বিষয়কে ডিসক্রাইব করবে। সো ওইটা হচ্ছে আমি এভাবে লিখে দেই, কম্পেয়ার্স টু থিংস। আচ্ছা, এখানে কম্পারেটিভ ডিগ্রি আমি বললাম যে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুইটা কিছুর, যে কোনো দুইটা কিছুর মধ্যে যখন আমরা কোনো কিছু তুলনা করি, ওইটাকে আমরা বলবো কম্পারেটিভ ডিগ্রি। যেমন আমি একটু আগে বললাম না যে হি ইজ টলার দেন করিম, সে হচ্ছে করিম থেকে লম্বা, তখন দুইজনের মধ্যে তুলনা হচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে এই ডিগ্রিটা হবে কম্পারেটিভ ডিগ্রি। আর যখন আমি বলবো হি ইজ এ টল ম্যান, তখন আমি কারোর সাথে তুলনা করি না, শুধুমাত্র তার সম্পর্কে একটা সিঙ্গেল থিং বলছি, তখন ওইটা হবে কি, পজিটিভ ডিগ্রি। আমি এক্সাম্পলটা এখানে একটু এড দিতে, বেসিক একটা এক্সাম্পল, তাহলে ক্লিয়ার হবে। যেমন হি ইজ এ টল, হি ইজ এ টল ম্যান, হি ইজ এ টল বয়, বলে দিই। ওকে, সো এটা ছিল পজিটিভ ডিগ্রি। এটাকে যদি আমি কম্পারেটিভ ডিগ্রি এখানে যেটা বলছি ওই অনুযায়ী লিখি, তখন আমি কি বলবো, তখন দুইজনের মধ্যে তুলনা করব, তখন আমি বলবো যে হি ইজ টলার দেন, সাপোজ যে কোনো আরেকজনকে মেনশন করলাম যে করিম, হি ইজ টলার দেন করিম, সে করিম থেকে লম্বা, তখন আমি দুইজনের মধ্যে তুলনা করতেছি, দ্যাটস ওয়াই তখন এটাকে আমরা বলতেছি কম্পারেটিভ ডিগ্রি। এখন সুপারলেটিভ ডিগ্রি কি, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে দুইয়ের অধিক, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোর দেন ট্রু থিংস, মানে সবচেয়ে বেশি সবচেয়ে কম, অনেকের মধ্যে সেরা, অনেকের মধ্যে ওই টাইপের যখন আমরা তুলনা করি, তখন হচ্ছে এটাকে সুপারলেটিভ ডিগ্রি বলি। তখন এটা কি হবে, কম্পেয়ার্স, এটা কি দুইটা, দুইটা না, এটা হচ্ছে দুইয়ের অধিক, কম্পেয়ার্স মোর দেন টু থিংস, কম্পেয়ার্স মোর দেন টু থিংস। কেন করা হয় দুইটার অধিক, এটা হাইয়েস্ট কি, সবচেয়ে বেশি কোনটা, সবচেয়ে কম কোনটা, ওইগুলা মেনশন করার জন্য। তো কম্পেয়ার মোর দেন টু থিংস টু ইন্ডিকেট the highest or lowest, the highest or lowest degree। তার মানে আমরা বুঝতে পারলাম যে যখন হচ্ছে সিঙ্গেল থিং এর নিয়ে কথা বলবে, কোন ধরনের তুলনা বোঝাবে না, তখন হবে ওইটা পজিটিভ ডিগ্রি। আর যখন হচ্ছে দুইটার মধ্যে তুলনা বোঝাবে, ওইটা হবে কম্পারেটিভ ডিগ্রি। আর দুইয়ের অধিকের উপর যদি কোন ধরনের তুলনা বোঝায়, মানে সবচাইতে বেশি সবচাইতে কম, তখন ওইটা কি হবে, তখন ওইটা হবে সুপারলেটিভ ডিগ্রি। এখন আমরা যে এখানে একটা এক্সাম্পল নিয়েছিলাম, ওইটাকে যদি আমরা সুপারলেটিভে বলতে চাই, কিভাবে বলবো, তখন আমি এভাবে বলবো ওইটাকে যে, ধরুন আমি তার ক্লাসের কথা বলতেছি, সে তার ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে বা লম্বা বয়, আমি এটাকে এভাবে বলতে পারি যে
হি ইজ দা, কি বলবো এখন? এখন আমি বলবো সুপারলেটিভ ফর্মে। এই ওয়ার্ডটাকে আমি সুপারলেটিভ ফর্মে নিয়ে আসবো। হি ইজ দ্য টলেস্ট বয় ইন হিজ ক্লাস। হি ইজ দ্য ইন হিজ ক্লাস, অর্থাৎ সে তার ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে। তখন হচ্ছে এখানে দেখেন এই যে এক্সাম্পলটা ছিল, এটা ছিল শুধুমাত্র তার সম্পর্কে বলতেছি, হি ইজ এ টল বয়, সে একজন লম্বা ছেলে। তখন হচ্ছে এখানে আমি তার সম্পর্কে বলতেছি, কোনো ধরনের তুলনা আমি বুঝাই নাই। তখন এইটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, অর্থাৎ একটা সিঙ্গেল থিং নিয়ে কথা বলতেছে উইদাউট কম্পারিজন। আর এখানে সেম সেন্টেন্সটাকে যখন আমরা হচ্ছে কারোর সাথে তুলনা করতেছি, অন্য একজনের সাথে, সো কম্পেয়ার টু থিংস, তখন আমি বলছি যে হি ইজ টলার দেন করিম, অর্থাৎ করিমের চেয়ে সে লম্বা। দুইজনের মধ্যে তুলনা হচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আমরা কি করছি, ওইটা কম্পারেটিভ ডিগ্রি বলছি। তারপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যখন হচ্ছে আমরা দুইয়ের অধিক, মোর দেন টু, যে জিনিসটাকে আমরা মানে দুইটার বেশি কোনো কিছু তুলনা করব, কেন হাইয়েস্ট সবচেয়ে বেশি কোনটা বা সবচেয়ে লোয়েস্ট কোনটা, ওইগুলা বোঝানোর জন্য, তখন ওইটাকে আমরা বলবো সুপারলেটিভ ডিগ্রি। তো ওইটা হচ্ছে এই তিনটের মধ্যে পার্থক্য। এখন আমরা যদি এক্সাম্পলটা দেখি, এক্সাম্পল আমরা দেখতে পারবো যে আমরা কোথায় মানে আমাদের চেঞ্জ হয়েছে। এখানে দেখেন এই যে টল ছিল আগে, পজিটিভ ডিগ্রি এর ক্ষেত্রে টল হয় মানে যে বেস, মানে বেস ফর্মে থাকে আর কি নর্মালি। আর যখন আমি কম্পারেটিভ ডিগ্রি করব, তখন আমি টলার সাথে ই আর যুক্ত করছি। কি যুক্ত করছি? টলার সাথে আমি ই আর যুক্ত করে টলার লিখছি। এরপর আমি যখন সুপারলেটিভ ডিগ্রি লিখছি, তখন আমি লিখছি কি, টলেস্ট, অর্থাৎ ইএসটি যুক্ত হয়েছে। হি ইজ টলেস্ট, বা যেহেতু সুপারলেটিভ ডিগ্রি আনছি, তখন হচ্ছে এর আগে আমার দি বসবে। আচ্ছা, এখানে আমি এক্সপ্লেন করতেছি যে কম্পারেটিভ করার জন্য আমরা কি অ্যাড করব, আর সুপারলেটিভ করার জন্য হচ্ছে আমরা কি অ্যাড করব। নর্মাল যে ওয়ার্ডটা থাকবে, ওইটাকে যখন আমি কম্পারেটিভ ফর্মে নিয়ে যাব, কম্পারেটিভ ফর্মে নেওয়ার ক্ষেত্রে আমি দুইভাবে কম্পারেটিভ ফর্মে নিতে পারি। কম্পারেটিভ ফর্মে আমি কিভাবে নিতে পারি? দুইভাবে নিতে পারি। কম্পারেটিভ ফর্মে যদি আমি নেয়ার এখানে ডিটেলস দেখাই, তাহলে আর ক্লিয়ার হবে। ওয়েট, ওকে। সো কম্পারেটিভ ফর্মে নেয়ার জন্য আমরা কি করতে পারি? আমরা হচ্ছে যে ওয়ার্ডটা থাকবে ওইটার সাথে ই আর যুক্ত করতে পারি। কি যুক্ত করতে পারি? ই আর যুক্ত করতে পারি। দুইভাবে ওইটাকে কম্পারেটিভ করা যায়। অর্থাৎ ই আর যেটা, ওইটা যুক্ত করে, ই আর যুক্ত করে, কম্পারেটিভ হচ্ছে ই আর যুক্ত করে, অথবা আরেকটা ভাবে করা যায়, ওইটা হচ্ছে মোর এড করে, অর্থাৎ ওয়ার্ডের আগে, ওয়ার্ডের আগে মোর এড করে, করে কম্পারেটিভ কম্পারেটিভ ফর্মে নেওয়া হয়। এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের যে কখন আমি ওয়ার্ডের সাথে ইয়ার যুক্ত করব, আর কখন হচ্ছে আমি ওয়ার্ডের আগে মোর যুক্ত করব। তো এখানে আমি এই যে ট্রল আমি আগে ওয়ার্ড নিছিলাম, ওইটা দেখেন, ওইটাকে আমি যখন কম্পারেটিভ ফর্মে নিছিলাম, তখন আমি ট্রলের সাথে কি করছি? ই আর যুক্ত করছি। ট্রলের সাথে কি করছি? ই আর যুক্ত করছি। এখন হচ্ছে আমি যদি আরেকটা ওয়ার্ড নেই, আরেকটা ওয়ার্ড নিলে হচ্ছে আমরা বুঝতে পারবো। ধরুন আমি এখানে নিলাম বিউটিফুল। এখন এটা আমি যদি কম্পারেটিভ ফর্মে নিতে চাই, তখন এইটাকে আমি লিখবো কিভাবে? তখন আমি এটা এভাবে লিখবো যে মোর বিউটিফুল, মোর বিউটিফুল। এখন প্রশ্ন আসতে পারে, আমি এখানে তো দুইটাই হচ্ছে আমি কম্পারেটিভ করছি, বাট এইখানে কেন আমি ওয়ার্ডের সাথে ই আর যুক্ত করছি কম্পারেটিভ করার জন্য, আর এইখানে কেন হচ্ছে আমি বিউটিফুলের সাথে ই আর যুক্ত না করে মোর আনলাম আগে? সো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা যখন কোনো ওয়ার্ড এক সিলেবল বিশিষ্ট হয়, নর্মালি এক সিলেবল মানে কি, যখন আমি একবারেই ওইটাকে উচ্চারণ করতে পারি, টল, আমি একবারেই ওইটাকে উচ্চারণ করতে পারতেছি, তখন ওই টাইপের ওয়ার্ড যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আমরা ওয়ার্ডের শেষে ই আর যুক্ত করে কম্পারেটিভ ফর্মে নিব। বাট নর্মালি আমি যখন বিউটিফুল বলবো, বিউটিফুলটা কিন্তু আমি উচ্চারণের সময় আমি এক সিলেবল বিশিষ্ট না, এটা একের অধিক সিলেবল বিশিষ্ট, যেমন বিউটিফুল, বিউটিফুল। তো বিউটিফুল এখানে তিন সিলেবল চলে আসছে, দ্যাটস ওয়াই এইটাতে আমরা ই আর যুক্ত করতে পারবো না। তখন আমি বলবো এটার আগে মোর আনবো, মোর বিউটিফুল। সো আমরা বুঝতে পারলাম কখন হচ্ছে আমরা কম্পারেটিভ করার জন্য ই আর যুক্ত করব, আর কখন হচ্ছে আমরা আগে মোর যুক্ত করব। যখন এই ধরনের ওয়ার্ড, অর্থাৎ ছোট ওয়ার্ড থাকবে, যেটা হচ্ছে এক
সিলেবল বিশিষ্ট, একবারই উচ্চারণ করা যায়, তখন হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে ওইটাকে আমরা ওটার ওই ওয়ার্ডের শেষে ই আর যুক্ত করব। ই আর যুক্ত করলে ওইটা কম্পারেটিভ ফর্মে চলে আসবে। আর যখন কোনো ওয়ার্ড একবারে উচ্চারণ করা যায় না, একের এক সিলেবল বিশিষ্ট না, একের অধিক সিলেবল বিশিষ্ট, ওই টাইপের ওয়ার্ডকে আমরা কি করব, এর আগে মোর যুক্ত করবো, বিউটিফুল এর আগে আমরা মোর বিউটিফুল বলবো। সো এইখানে হচ্ছে আমাদের কম্পারেটিভ ফর্মের মানে ফর্মে নেওয়ার ক্ষেত্রে কিছুটা পার্থক্য। সো এখানে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা কম্পারেটিভ ফর্মে নিব। তো এই যে আমরা একটা সেন্টেন্স দিলাম যে হি ইজ এ টল বয়, এটা যে ছিল পজিটিভ ডিগ্রি, এটাকে আমি টল কম্পারেটিভ ফর্মে নেওয়ার ক্ষেত্রে আমি নিছি কি, হি ইজ এ টলার বয়, হি ইজ এ টলার দেন করিম। অর্থাৎ টলার কেন, কারণ টলটা হচ্ছে আমার পজিটিভ আছে, ওটাতে কম্পারেটিভ নেওয়ার জন্য এটা হচ্ছে মানে এক সিলেবল একবারে উচ্চারণ করা যায়, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ই আর যুক্ত করলাম। এখানে যদি আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আসি যে শি ইজ, আমি ফার্স্টে বললাম যে শি ইজ এ বিউটিফুল গার্ল, সে একজন মানে শি ইজ এ বিউটিফুল গার্ল, আমি জাস্ট সাপোজ এটা পজিটিভে বললাম। এখন ওইটাকে আমি কম্পারেটিভে নিলে আমি কিভাবে বলবো, বলবো যে শি ইজ মোর বিউটিফুল দেন, মানে যে কোনো আরেকজনের নাম নিয়ে আসলাম যে শি ইজ মোর বিউটিফুল দেন, লাইক বললাম যে লাইক সারা, শি ইজ মোর বিউটিফুল দেন সারা। তখন হচ্ছে আমার টল, যে টলার যেটা আসছে শি ইজ মোর বিউটিফুল, বিউটিফুল এর কথা বলতেছি, তখন বিউটিফুলটা আমার এক সিলেবল বিশিষ্ট না, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কি করতেছি, এখানে আমি লিখে দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে যে শি ইজ, ধরুন আমি এটা এভাবে বললাম যে শি ইজ এ বিউটিফুল গার্ল, একটা এক্সাম্পল নিলাম। ধরুন এটা কি আছে, এটা আছে পজিটিভ ডিগ্রি, এটা আছে পজিটিভ। এখন এইটাকে আমি যখন কম্পারেটিভে নিব তখন আমি কিভাবে বলবো, তখন আমি বলবো যে শি ইজ মোর বিউটিফুল, শি ইজ মোর বিউটিফুল দেন সামথিং, যে কোনো আরেকজনের নাম বললাম, শি ইজ মোর বিউটিফুল দেন, সাপোজ আমি বললাম কি বলা যায়, শি ইজ মোর বিউটিফুল দেন সরি। সো এখানে আমরা কি করছি, এখানে দেখেন বিউটিফুল ছিল, এখানে বিউটিফুল ছিল, এখানে আমি বিউটিফুল এর আগে যুক্ত করছি কি মোর, মোর যুক্ত করে ওইটাকে আমি কম্পারেটিভ ফর্মে নিছি। আর আগের এক্সাম্পল দেখছিলাম আমরা টোল ছিল, ওইটাকে জাস্ট লাস্টের দিকে ইয়ার যুক্ত করছি, হি ইজ এ টল বয়, এখানে হি ইজ টলার দেন করিম। তো কখন হচ্ছে আমরা ই আর যুক্ত করব আর কখন হচ্ছে আমরা মোর যুক্ত করব, আশা করি কোনো কোয়েশন নাই। যখন হচ্ছে একবারে উচ্চারণ করা যায় না এরকম কোন ওয়ার্ড থাকে, ওইটার আগে আমরা মোর এড করি। আর যখন কোনো ওয়ার্ড একবারেই এক সিলেবলে উচ্চারণ করা যায়, ওইটার আগে আমরা, এইটার শেষে আমরা কি করি, ই আর যুক্ত করি। সো আশা করি হচ্ছে আমরা বুঝতে পারছি যে এটা কিভাবে আমাদের করতে হয় কম্পারেটিভ ফর্ম। এখন হচ্ছে আমরা সুপারলেটিভ ডিগ্রির কথা বলি। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা কি করব, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে নর্মালি কি করি আমরা, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে শেষের দিকে ইএসটি যুক্ত করি। সুপারলেটিভের শেষে আমরা কি করি, ই আর সরি ইএসটি যুক্ত করি। আচ্ছা এখন হচ্ছে ই আর আমরা আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে নেই, এগুলা হচ্ছে যে টল বিউটিফুল, এগুলা হচ্ছে মূলত এডজেক্টিভ। তো আমরা ডিগ্রিটা হয় কোনটার ক্ষেত্রে, এডজেক্টিভের ক্ষেত্রে। নর্মালি আমরা অ্যাডজেক্টিভ কি হচ্ছে মডিফাই করে মানে পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি ওইগুলোতে নিয়ে যাই। তো এখন হচ্ছে এখানে আমি লিখে দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে, অ্যাডজেক্টিভের সাথে, অ্যাডজেক্টিভ এর সাথে ইয়ার যুক্ত করে, ওকে। সুপারলেটিভের ক্ষেত্রে সেম, জাস্ট আমাদের কিছুটা চেঞ্জ হবে, আমরা বলতেছি ওয়েট, এখানে আমি সুপারলেটিভ লিখে দিই, সুপারলেটিভ, সুপারলেটিভ ওকে। অ্যাডজেক্টিভের সাথে তখন আগে ছিল ইয়ার, তো এখন হবে ইএসটি, ইএসটি। আর এখানে হচ্ছে এখানে মোর না হয়ে হবে মোস্ট। সুপারলেটিভ হবে কি, অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যুক্ত করে অথবা ওয়ার্ডের আগে মোস্ট যুক্ত করে। এখন কেন হচ্ছে এখানে ইএসটি আর এখানে মোস্ট, কেন কোন সময় কোনটা হবে, আচ্ছা আগে জিটিভির সাথে ইএসটি যুক্ত করে ওয়ার্ডের আগে মোর এড করে কম্পারেটিভ ফর্মে নেওয়া হয় এটাই। আর এটা হচ্ছে ইএসটি, ওকে। তো এখানে আমরা হচ্ছে সবার মধ্যে
তুলনা করতেছি, সবার মধ্যে সেরা, সবার মধ্যে যেমন সবার মধ্যে থেকে হাইয়েস্ট, সবার মধ্যে থেকে লোয়েস্ট, এইগুলো আমরা তুলনা করতেছি। তখন এক্ষেত্রে আমরা এখানে ওয়ার্ডের সাথে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ফর্মে নিতে পারি, অথবা ওয়ার্ডের আগে, ওয়ার্ড অর্থাৎ এডজেক্টিভ আর কি, এডজেক্টিভের কথা বলতেছি। তো এখানে আমরা হচ্ছে এভাবে সুপারলেটিভ ফর্মে নিতে পারি, কখন ইএসটি নিব, কখন মোস্ট নিব। কম্পারেটিভ যদি আমরা বুঝি তাহলে সুপারলেটিভটা হচ্ছে আমরা বুঝতে পারবো, কারণ দুইটাই হচ্ছে সেম। কম্পারেটিভে যেভাবে আমরা হচ্ছে এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের এডজেক্টিভ যেগুলা, ওইগুলার ক্ষেত্রে আমরা ইয়ার লিখছিলাম, শেষের দিকে ইয়ার যুক্ত করে কম্পারেটিভে নিছি। আর এক সিলেবলের অধিক যেগুলো, ওইগুলোর আগে মোর এড করে হচ্ছে কম্পারেটিভ ফর্মে নিছি। এক্ষেত্রে সেম, এক্ষেত্রে হবে এক সিলেবল বিশিষ্ট যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ গুলা, ওইগুলার শেষে আমরা ইএসটি যুক্ত করব। আর যেগুলা একের অধিক সিলেবল বিশিষ্ট, ওইগুলার আগে হচ্ছে আমরা মোস্ট নিয়ে আসব। যেমন এখানে যে আমি এক্সাম্পলটা নিয়েছিলাম, যে হি ইজ, এইটা, যে হি ইজ এ টল বয়। সো এইটাকে আমরা কিভাবে লিখছিলাম এখানে, আমি আবার লিখে দেখাই। কারণ হি ইজ এ টল বয়, সাপোজ এইটা হচ্ছে আমার পজিটিভ একটা, মানে নর্মাল একটা সেন্টেন্স যেটা, ওইটাকে যখন আমি সুপারলেটিভ করব, সুপারলেটিভ করার ক্ষেত্রে আমি লিখবো কিভাবে, যে হি ইজ দ্য টলেস্ট টলেস্ট বয় ইন হিজ ক্লাস। ওকে, হি ইজ দ্য টলেস্ট বয় ইন হিজ ক্লাস। এখানে আমরা হচ্ছে কি করছি, টলের সাথে, এখানে ছিল টল, এখানে আমরা টলের সাথে ইএসটি যুক্ত করছি, ইএসটি যুক্ত করে ওটাকে সুপারলেটিভ ফর্মে নিয়ে আসছি। কারণ আমাদের এইটা হচ্ছে এক সিলেবল বিশিষ্ট, অর্থাৎ একবারেই হচ্ছে এটাকে উচ্চারণ করা যায়, দ্যাটস ওয়াই এই টাইপের ওয়ার্ডকে আমরা হচ্ছে ইএসটি যুক্ত করব সুপারলেটিভ নিয়ে। সুপারলেটিভ হচ্ছে সবার মধ্য থেকে, আমি বলতেছি যে তার ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা সে, এখানে দুইজনের মধ্যে আমি তুলনা করি নাই, এখানে দুইয়ের অধিকের মধ্যে হচ্ছে আমরা তুলনা করছি, দ্যাটস ওয়াই ওইটাকে আমরা সুপারলেটিভ ফর্মে নিয়ে আসছি। এরপর আমি যদি আরেকটা এক্সাম্পল নিই, যে কখন আমরা মোস্ট এড করবো এটা সম্পর্কে, যে এই সেন্টেন্সটাকে আমি নিয়ে আসি, যে শি ইজ এ বিউটিফুল গার্ল, শি ইজ এ বিউটিফুল গার্ল। তো এইটাকে হচ্ছে হচ্ছে আমি যখন কি করব, সুপারলেটিভ ফর্মে নিব, লিখবো কিভাবে, যে শি ইজ দ্য মোস্ট বিউটিফুল, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন হার ক্লাস। মানে তার ক্লাসের মধ্যে সে হচ্ছে সবচেয়ে সুন্দরী, যেটা বললাম আর কি, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন হার ক্লাস। এখানে হচ্ছে আমি কি করতেছি, মানে কি বলতেছি, মানে সবার মধ্য থেকে আমি তাকে তুলনা করতেছি, যে সবার মধ্য থেকে হচ্ছে সে বিউটিফুল। সো এখানে দুইয়ের অধিক তুলনা করছি, দ্যাটস ওয়াই হচ্ছে এটা সুপারলেটিভ ফর্ম। তো এখানে এই ওয়ার্ডটা যে এটা অ্যাডজেক্টিভ, এটাকে আমি কিন্তু এক সিলেবল বিশিষ্ট না, একের অধিক, অর্থাৎ বিউটিফুল, তখন হচ্ছে আমি এটাকে বিউটিফুলের সাথে ইএসটি যুক্ত করে এটাকে সুপারলেটিভ ফর্মে নিতে পারবো না। তো এই টাইপের অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা আগে যুক্ত করব কি, মোস্ট। শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন হার ক্লাস। তো কখন আমরা ইএসটি যুক্ত করব, কখন হচ্ছে আমরা মোস্ট যুক্ত করব, আশা করি বুঝতে পারছি। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা যখন সুপারলেটিভ ফর্মে নিয়ে আসবো, সুপারলেটিভ ফর্মে সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। সুপারলেটিভ ডিগ্রি আনলে আমাদেরকে কি করতে হবে, সবসময় দি বসাতে হবে, এটা মাথায় রাখতে হবে, যে সুপারলেটিভ ডিগ্রি যেটা, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এর আগে কি বসে, সুপারলেটিভ ডিগ্রি এর আগে সবসময় দি বসে। তো আশা করি বুঝতে পারছেন যে কখন সুপারলেটিভ মানে দি বসবে বা কখন কি বসবে। তো আমি বলে দিচ্ছি যে সুপারলেটিভ ডিগ্রি এর আগে হচ্ছে কি বসবে, দি বসবে। তো আমরা কিভাবে একটা পজিটিভ, পজিটিভ ডিগ্রি কি, পজিটিভ ডিগ্রি তো হচ্ছে নর্মালি একজন সম্পর্কে যখন কথা বলবে কোনো ধরনের তুলনা করবে না, তখন হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর যখন দুইজনের মধ্যে তুলনা করবে তখন হচ্ছে কম্পারেটিভ। আর যখন সবার মধ্য থেকে হাইয়েস্ট বা লোয়েস্ট, তখন হচ্ছে এটা সুপারলেটিভ। আর কিভাবে হচ্ছে আমরা একটা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভে নিব, কিভাবে সুপারলেটিভে নিব, এগুলা আমরা ডিটেলসে বললাম। এগুলা নিয়ে কি কোনো কোয়েশ্চন বা কনফিউশন আছে, বা এগুলা কি ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে থাকেন তাহলে হচ্ছে আমরা এখন কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করবো রাইটিং এর টাস্ক রিলেটেড আর কি, তাহলে এটা ক্লিয়ার হবে। সো এগুলো এতটুকু পর্যন্ত কি কোনো ধরনের কোনো কোয়েশ্চন আছে, বা ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা আমরা কম্পারেটিভ সুপারলেটিভ এগুলা? ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই যে
রাইটিং রিলেটেড টাস্ক 1 টাস্ক 2 ওই কনটেক্সটে হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখবো, তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা এটা ইজিলি বুঝতে পারবো। ওকে, আচ্ছা এখন এখানে এক্সাম্পল দেখি আমরা কিছু এক্সাম্পল। ধরেন আমি টাস্ক 1 থেকে একটা এক্সাম্পল নিলাম, এক্সাম্পলস। ওকে, তো আমি ধরেন একটা এক্সাম্পল এভাবে নিলাম যে দ্য প্রাইস অফ ক্যাশ টাস্ক, আমি এখানে লিখি দ্য প্রাইস অফ গ্যাস ইন 2022 was more high than in। এখন আমি একটা সেন্টেন্স লিখছি, এটা কি কারেক্ট হয়েছে নাকি ইনকারেক্ট হয়েছে ওইটা আপনারা আমাকে একটু বলবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা বুঝতে পারছেন কিনা। 2021, ওকে, আমি এখানে 2022-এর আর 2021-এর মধ্যে তুলনা করতেছি। So, আমি যে এইভাবে লিখছি যে মোর হাই, এটা কি হয়েছে আমার কম্পারেটিভ, আমি এটাকে কিন্তু কম্পারেটিভলি লেখার চেষ্টা করতেছি, দুইটা সালের মধ্যে হচ্ছে আমি তুলনা করতেছি। তো যখন আমরা দুইটার মধ্যে তুলনা করব, তখন হচ্ছে ওইটা কি হবে, কম্পারেটিভ ফর্মে আসবে। তো এখানে যে আমি লিখছি যে ওয়াজ মোর হাই দেন ইন 2021, এটা কি সঠিক হয়েছে নাকি ভুল, এটা কি বলতে পারবেন কেউ? না, এটাকে আমাকে কিভাবে লিখলে এটা কারেক্ট হবে? ওকে, ইনকারেক্ট, এটা আমি কিভাবে লিখবো? ইয়েস, এক্স্যাক্টলি, এটা হচ্ছে হাইয়ার হবে। কারণ কি, কারণ হচ্ছে এই যে ওয়ার্ড, মানে আমার অ্যাডজেক্টিভটা হাই, ওইটা কিন্তু এক সিলেবল বিশিষ্ট, অর্থাৎ এইটা হচ্ছে আমি একবারেই উচ্চারণ করতে পারতেছি। তখন এটাতে আমরা এভাবে লিখতে পারবো না, তখন হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে এটাকে আমরা ই আর যুক্ত করব, ই আর যুক্ত করে হচ্ছে ওইটাকে আমরা নিয়ে আসবো। দ্যাটস এটা হচ্ছে কি ইনকারেক্ট একটা এক্সাম্পল। এখন এটাকে যদি আমি কারেক্ট করতে চাই তাহলে আমি কি করব, তাহলে হচ্ছে আমি এইটাকে এভাবে লিখবো যে the price of gas in 2022 was, এখানে মোর হবে না, এটা হবে হায়ার। সো আমরা বুঝতে পারলাম যে যখন আমরা তুলনা করবো এভাবে কোন টাস্ক, এটা হচ্ছে টাস্ক 1 থেকে আমি একটা এক্সাম্পল আনছিলাম। তো টাস্ক 1 থেকে যেহেতু এক্সাম্পল আনছি, আমাদের টাস্ক 1 এ কিন্তু এভাবে তুলনা করার প্রয়োজন পড়ে। সো আমরা তুলনা করার ক্ষেত্রে যাতে ভুল না করি, এইটা খেয়াল রাখতে হবে। সো এটা ছিল ইনকারেক্ট, আর এটা হচ্ছে কারেক্ট। আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আমি একটা টাস্ক 2 থেকে একটা নেই, এডুকেশন, education is the more important factor in reducing poverty, reducing। আচ্ছা, এই সেন্টেন্সটা কি হয়েছে কি না, এটা কি ঠিক আছে নাকি এটা ভুল আমাকে বলবেন, এখানে কি ডিগ্রির ইউজটা প্রপারলি হয়েছে কিনা। এডুকেশন ইজ দ্য মোর ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন রিডিউসিং পভার্টি, এটা কি সেন্টেন্স ঠিক আছে নাকি ভুল? আচ্ছা, এটা ঠিক আছে, সোনালী আপু বলতেছেন ভুল। আর কি কেউ বলতে পারবে না এই সেন্টেন্সটা কি ঠিক না ভুল? এডুকেশন, এই যে বলেছি আমি, এডুকেশন ইজ দ্য মোর ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন রিডিউসিং পভার্টি। সো এইটা হচ্ছে আমি বলি, আমি বলে দিই, সোনালী আপু যেটা বলছেন ভুল, এটা ঠিক আছে, এটা ভুল, এটা ইনকারেক্ট। এটা আমি কেন ইনকারেক্ট আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমি বলতেছি যে মানে দারিদ্রতা কমানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে এডুকেশন, ওইটা আমি মিন করতে যাচ্ছি। তো এখানে কিন্তু আমি দুইটার মধ্যে তুলনা করতেছি না, এরকম দুইটার মধ্যে হলে আমরা কি করতাম, যে মোর কম্পারেটিভ ফর্মে নিয়ে আসতাম। বাট এখানে আমি তুলনা করতেছি যে দারিদ্রতা কমানোর যে ফ্যাক্টর গুলো আছে, ওইগুলোর মধ্যে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কোনটা, ওইটা আমি কথা বলতেছি। এই যে এখানে আমি মোর লিখছি, মোর ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে আমি যখন দুইটার মধ্যে তুলনা করব তখন হচ্ছে আমি মোর ইম্পর্টেন্ট লিখবো। আর যেহেতু মোর ইউজ করছি, মোরের আগে যেহেতু দি লিখছি আমি, তাহলে বুঝতে পারতাম আমরা এটা হচ্ছে ভুল, কারণ মোরের আগে এভাবে দিয়ে আসে না নর্মালি, সুপারলেটিভ ফর্মে আমরা দিয়ে আনি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনকারেক্ট। এটা হচ্ছে সবার মধ্যে তুলনা করতেছে। এটাকে আমি লিখবো এভাবে যে
এটাকে যদি আমি এভাবে লিখে দেই যে এডুকেশন ইজ দ্য, এখানে মোর না হয়ে হবে মোস্ট, এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন রিডিউসিং পভার্টি, তখন এটা হচ্ছে কারেক্ট। কেন কারেক্ট? কারণ আমি হচ্ছে এখানে সবার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা ওইটা মিন করতেছি। সবার মধ্যে থেকে যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তো ওইটা হচ্ছে একটা সুপারলেটিভ ফর্মে আসবে। সুপারলেটিভ ফর্মে আসলে আমাকে কি করতে হবে, যে অ্যাডজেক্টিভটা আছে ওইটার আগে আমি কি করলাম, মোস্ট বসাইলাম, কারণ ওইটা হচ্ছে এক সিলেবল বিশিষ্ট না, আমি হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমি দুইভাবে মানে একের অধিক সিলেবল নিয়ে এটা উচ্চারণ করতে হয়েছে। দ্যাটস ওইটাকে আমি ইএসটি যুক্ত না করে ওইটার আগে আমি মোস্ট নিয়ে আসছি। আরেকটা জিনিস ফ্যাক্টর খেয়াল করতে হবে, আমি মোস্ট যেহেতু নিয়ে আসছি সুপারলেটিভ ফর্মে, তো এটার আগে হচ্ছে আমি দি বসাইছি। তো এটা হচ্ছে কারেক্ট ভার্সন। তো এগুলো আমাদের তুলনা করতে হয়, যে হাইয়েস্ট কোনটা লোয়েস্ট কোনটা, এটা কিন্তু আমাদেরকে টাস্ক ওয়ানে এগুলো আমাদেরকে বলতে হয়, বা টাস্ক টু তেও আমাদেরকে এভাবে ডিগ্রি এর ব্যবহার করতে হয়। সো ডিগ্রি এর কারেক্ট ইউজটা আমাদেরকে কি করতে হবে, জানতে হবে ভালো করে। তো ডিগ্রির হচ্ছে আমরা টাস্ক রাইটিং, এটা হচ্ছে টাস্ক ওয়ান ছিল, টাস্ক ওয়ান রিলেটেড। এটা আমরা যেটা দেখলাম এখন এটা হচ্ছে টাস্ক টু রিলেটেড। সো আমরা টাস্ক ওয়ান টাস্ক টু রিলেটেড কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করলাম, যাতে আমরা বুঝি হচ্ছে এটা কিভাবে আমরা ব্যবহার করি। আর হচ্ছে আমরা এর আগে তো জেনারেল পার্সপেক্টিভে আমরা হচ্ছে এক্সাম্পল দেখছি কিছু। সো ডিগ্রি নর্মালি হচ্ছে এগুলাই, যখন আমরা তুলনা করব তখন হচ্ছে আমরা ডিগ্রির ফর্মটা নিয়ে আসবো। তো ডিগ্রিটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভটাকে হচ্ছে আমরা মডিফাই করব। যদি একজনের সম্পর্কে কথা বলি, তখন হচ্ছে অ্যাডজেক্টিভটা নর্মালি যেটা আছে বেস ফর্ম ওইভাবেই থাকবে, ওইটাতে কোনো চেঞ্জ আসবে না যখন আমরা সিঙ্গেল থিং মানে তুলনা করবো না কোনো কিছু। আর যখন হচ্ছে আমরা দুজনের মধ্যে তুলনা করব তখন হচ্ছে আমরা কম্পারেটিভ ফর্মে নিয়ে আসবো। কিভাবে আমরা কম্পারেটিভ ফর্মে নিব ওইটা আমরা বললাম। আর যখন হচ্ছে আমরা কি করব, যে সুপারলেটিভ সবার মধ্যে থেকে সেরা, মানে দুইটার অধিক হচ্ছে আমি কারোর সাথে তুলনা করব, সবার মধ্যে থেকে এটাই বলবো, তখন হচ্ছে আমি কি করব, তখন হচ্ছে আমি বলবো সুপারলেটিভ ফর্মে। সুপারলেটিভ ফর্মে নিতে হলে আমাকে অ্যাডজেক্টিভ যেটা আছে ওইটার পজিটিভ ডিগ্রির সাথে আমাকে কি করতে হবে, ইএসটি বা মোস্ট যুক্ত করে সুপারলেটিভে নিয়ে আসতে হবে। আর সুপারলেটিভে নিয়ে আসলে আমাকে এর আগে দিয়ে বসাতে হবে। তো নর্মালি হচ্ছে আমরা যখন টাস্ক রাইটিং এ ডিগ্রিটা ইউজ করব, কোন ক্ষেত্রে ডিগ্রিটা ইউজ করব, যদি আমাদের কোনো ধরনের তুলনা করার প্রয়োজন পড়ে, নর্মালি হচ্ছে যখন আমি ধরেন দুই একটা সাল আছে, ওইটার সাথে আমি ওইটা তুলনা করতেছি, যে 2021 সালের সাথে 2022 সালে কম্পেয়ার করতেছি। 2021 সালের থেকে 2022 সালে ওইটা সেলস এর পরিমাণ বেশি বা কম ওইটা আমি মিট করতে চাচ্ছি, তখন হচ্ছে আমি ডিগ্রিতে নিয়ে আসবো। সো টাস্ক ওয়ানের ক্ষেত্রে আমরা কখন ব্যবহার করব, টাস্ক ওয়ানের ক্ষেত্রে আমরা নর্মালি যখন হচ্ছে কম্পারিজন করব, লাইক ডিরেক্টলি কম্পারিজন করব, ডিরেক্ট কম্পারিজন, comparisons in task one। তো টাস্ক ওয়ানের ক্ষেত্রে আমরা যখন তুলনা করবো একটার সাথে আরেকটা ডিরেক্টলি কম্পেয়ার করব, তখন হচ্ছে আমরা কি করব, এখানে কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি যদি সবার মধ্যে থেকে আমি সেটা ওইটা বুঝাই, তাহলে হচ্ছে আমরা কি করব, নিয়ে আসবো ডিগ্রি গুলা। তো ডিরেক্ট কম্পারিজন ইন টাস্ক ওয়ান অথবা সুপারলেটিভ ডিগ্রি, যেমন আমরা টাস্ক টু তে কোনো কিছু গুরুত্ব দিয়ে বোঝাতে চাচ্ছি, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ ওইটা, সবচেয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ওইটা হচ্ছে ওইটা, the most important factor it is the most important factor is something, এভাবে আমরা যে বলি শুধু গুরুত্ব দিই আর কি, তখন হচ্ছে আমরা এই কনটেক্সটে ডিগ্রি গুলা ব্যবহার করতে পারবো। তো ডিগ্রি গুলা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যাতে প্রপারলি ইউজ করি। সো আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু অনেক সময় একসাথে দুইটা ফর্ম নিয়ে আসি। কি করি, একসাথে দুইটা ফর্ম নিয়ে আসি। অনেকে দেখছি যে যে বেটার ওইটা লিখছে অলরেডি, কিন্তু এটা কম্পারেটিভ ফর্মে আছে, তার আগে আবার অনেক সময় কি করে মোর এড করে দেয়। তো মোর বেটার, তো এটা কি হয়েছে কারেক্ট, এটা কিন্তু হয় নাই। কেন? কারণ এটা দুইটাই কম্পারেটিভ ফর্মে চলে আসছে। তো যেগুলো হচ্ছে কম্পারেটিভ ফর্মে অলরেডি আসছে এগুলোর আগে যদি আমি মোর আনি, তখন এটা ভুল। তো এটা হচ্ছে কি, আমাদেরকে রিপিটেশন যে এটা ওইটা অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড রিডান্ডেন্সি, যেটা আমরা দেখছিলাম একটা ক্লাসে, রিডান্ডেন্সি, অ্যাভয়েড রিডান্ডেন্সি অর্থাৎ রিপিট করা যাবে না, যেটা অলরেডি একবার চলে আসছে ওইটা আর সেকেন্ড টাইম আনা যাবে না।
মোর বেটার। বা আরেকটা যদি আমি বলি যে হাইয়েস্ট আমি লিখছি, কিন্তু আমি আবার মোস্ট এর একে add করে নিয়ে আসছি, যে মোস্ট হাইয়েস্ট। অলরেডি কিন্তু হাইয়েস্ট এখানে আমি সুপারলেটিভ ফর্মে নিয়ে আসছি। এটার আগে যদি আমি আবার মোস্ট বসাই তাহলে কি এটা হবে? এটা হবে না। তো এখানে দুইবার আনা যাবে না। যে মানে এটা যদি অলরেডি একবার চলে আসে তাহলে এটা আর সেকেন্ড টাইম আসবে না। এখানে আমি অলরেডি বেটারে কি করছি, ইয়ার যুক্ত করে ফেলছি, কম্পারেটিভ ফর্মে নিয়ে আসছি। এখানে কিন্তু আর মোর বসানো যাবে না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে কিন্তু একটা বিষয় বলছিলাম যে কম্পারেটিভ ফর্ম যখন হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের সাথে কি করব, ইয়ার যুক্ত করব, যেগুলো হচ্ছে এক্স লেভেল বিশিষ্ট কম্পারেটিভ ফর্মে নেওয়ার জন্য। আর যেগুলো হচ্ছে কি, যেগুলো হচ্ছে লাইক এক্স লেভেল বিশিষ্ট না, একের অধিক লেভেল বিশিষ্ট, ওইগুলো আগে মোর যুক্ত করব, তাহলে কম্পারেটিভ ফর্মে চলে আসবে। এগুলো হচ্ছে কমন নিয়ম। মানে এই দুইটা করেই হচ্ছে কম্পারেটিভ ফর্মে নেওয়া যায়। কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু কিছু এক্সেপশন, মানে কিছু ব্যতিক্রম থাকে, আমরা জানি প্রত্যেকটা কিছুর কিছু ব্যতিক্রম থাকে। তো ডিগ্রির ক্ষেত্রে সেম কিছুটাই ব্যতিক্রম আছে, আমি দেখাবো কোন ওয়ার্ডের ক্ষেত্রে। লাইক এগুলো হচ্ছে কিছু লিস্ট আছে, এগুলো শিখে নিবেন। আমি বলতেছি কখন সুপারলেটিভের ক্ষেত্রে সেম কিছু ওয়ার্ড আছে। যেমন আমি এখানে যদি একটা ওয়ার্ড নেই, যে এক্সেপশন যেগুলো আমি বলতেছি আর কি, এই যে গুড একটা ওয়ার্ড, লাইক এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে আছে। এখন এইটা যদি আমি কি করব, যে কম্পারেটিভ ফর্মে নিতে চাই, ওইটাকে আমি কি বলবো, আমি কি গুড, গুডের সাথে ইয়ার যুক্ত করতে পারবো? ওইটাকে আমি এভাবে বলতে পারবো, গুড ইয়ার, এভাবে হবে? এটা কিন্তু হবে না। সো কিছু ওয়ার্ড আছে, আপনারা যখন ডিগ্রিটার, যদি কোনো একটা বই থাকে একটু দেখবেন, ডিগ্রির কিন্তু এক্সেপশনাল কিছু ওয়ার্ড থাকে যেগুলা একটা লিস্ট আকারে দেয়া আছে। যেমন গুডটা হচ্ছে এখানে সেম একটা এক্সেপশন। এটাকে আপনি গুডের সাথে ইয়ার যুক্ত করে এটাকে কম্পারেটিভ ফর্মে নিতে পারবেন না। তখন এটাকে আপনাকে কম্পারেটিভ ফর্মে নিতে হবে এভাবে, গুডকে নিতে হবে বেটার। গুড হবে কি, বেটার। আবার সুপারলেটিভ ফর্মে যখন আপনি নিবেন, ওইটাকে কি করতে পারবেন না, ইএসটি যুক্ত করে বা এর আগে মোস্ট যুক্ত করে কি করতে পারবেন না। এর আগে মোস্ট যুক্ত করে হচ্ছে, এখানে লিখে দেই ওয়েট, সুপারলেটিভের ক্ষেত্রে আপনি এখানে গুডটাকে কি করতে পারবেন না, গুডেস্ট লিখতে পারবেন না, বা মোস্ট গুড এভাবে লিখতে পারবেন না। এটাকে আপনাকে লিখতে হবে এভাবে, যে বেস্ট। সো গুডের আমরা এইভাবে যদি দেখি, যে গুড, তারপর হচ্ছে কি বেটার, তারপর হচ্ছে বেস্ট। তো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কম্পারেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। সো এভাবে কিছু এক্সেপশনাল কিছু ওয়ার্ড আছে যেগুলা মানে সচরাচর যে রুলস গুলা চলে আসতেছে ওইগুলা ফলো না করে আসে। সো ওই টাইপের কিছু ওয়ার্ড আপনারা বইতে পাবেন, ওইগুলা শিখে রাখবেন। সো এক্সেপশন সম্পর্কে আমরা বলে দিলাম, কারণ অনেক সময় হচ্ছে এখানে যে ওয়ার্ড গুলো আছে, এই টাইপের যে ওয়ার্ড, এগুলো অনেক সময় আপনি জানা থাকলে আপনি ওই পারফেক্ট অনুযায়ী হচ্ছে ইউজ করতে পারবেন। বাট যদি এটা কোনো জানেন না এক্সেপশন আছে বলে এরকম কিছু, তখন আপনি গুডকে যদি গুডের সাথে ইয়ার যুক্ত করে বা ইএসটি যুক্ত করে নিয়ে আসেন তাহলে ওইটা ভুল হয়ে যাবে। তো ডিগ্রি নিয়ে কি কোনো কোয়েশন আছে? আমরা এক্সেপশনও দেখলাম, এক্সাম্পল সবকিছু দেখলাম। তো ডিগ্রি নিয়ে কোনো কোয়েশন আছে কিনা, ডিগ্রি নিয়ে কোনো কোয়েশন আছে কিনা, আর এক্সেপশন যেটা আমি বলছি এক্সেপশন, ওইটাও কি ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। যদি ডিগ্রি নিয়ে কোনো কোয়েশন না থাকে তাহলে হচ্ছে আমরা পরবর্তী টপিকে চলে যাব। আশা করি ডিগ্রি নিয়ে কোনো কোয়েশন থাকবে না, কারণ আমরা হচ্ছে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি প্রত্যেকটা এক্সাম্পল সহ। এক্সেপশন যেটা বলছি ওইটা কি বুঝতে পারছেন? এক্সেপশন যেটা, লাইক কোনো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আপনি কি করতে পারবেন না, সেম মানে ফিক্সড রুল যেটা আছে ওইটা ফলো করে লিখতে পারবেন না, ওইটাকে আপনাকে ডিফারেন্ট ওয়েতে কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্মে নিতে হবে। এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আপনারা গ্রামারের যে বইগুলো আছে ওগুলোতে লিস্ট পেয়ে যাবেন। সো কোনগুলো হচ্ছে এক্সেপশন হয় ওইগুলো শিখে নেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি করব, কম্পারেটিভ, আমরা যে ডিগ্রিটা যেহেতু বুঝে ফেলছি ভালোভাবে, সো আমরা ডিগ্রিটা দেখে ফেলছি, ডিগ্রি কি এক্সাম্পল সহ সবকিছু দেখছি। এখন হচ্ছে আমরা কি করব, জিরান্ড দেখার চেষ্টা করব। জিরান্ড যখন আমরা আমাদের ইউজ করার প্রয়োজন পড়ে নর্মালি রাইটিং পার্সপেক্টিভে, আমরা জিরান্ডটা একটু দেখার চেষ্টা করি।
জিরান্ড। জিরান্ড কি? জিরান্ড হচ্ছে মূলত যখন কোনো ভার্বকে আমরা ভার্বের সাথে কি করি, আইএনজি যুক্ত করি, আইএনজি যুক্ত করে ওইটাকে নাউন হিসেবে নিয়ে আসি, তখন হচ্ছে কি হয়, ওইটা জিরান্ড হয়। যখন কোনো ভার্ব আইএনজির সাথে যুক্ত হয়ে ওইটা নাউন হিসেবে কাজ করে, তখন ওইটাকে আমরা জিরান্ড বলে থাকি। তো আমি একটা যদি এক্সাম্পল ভাবে লিখে দিই, মানে ডেফিনেশন যেটা, যে এ জিরান্ড is a verb. A gerund is a verb that, sorry, that ends ing and function. ওকে, এখানে বলছি কি, জিরান হচ্ছে একটি ভার্ব যেটি হচ্ছে কি হয়, আইএনজি দ্বারা যুক্ত হয়, মানে এটা শেষের দিকে কি হয়, দ্যাট এন্ডস ইন আইএনজি, অর্থাৎ ভার্বের শেষের দিকে আইএনজি যুক্ত হয়, হয়ে ওইটা কি করে ফাংশন এজ এ নাউন, এজ এ নাউন, অর্থাৎ নাউন হিসেবে কাজ করে। তো জিরানটা কি? জিরানটা হচ্ছে নর্মালি কোনো ভার্বকে আমরা যখন কি করব, ভার্বকে যখন আমরা আইএনজি যুক্ত করে ওইটাকে নাউন হিসেবে নিয়ে আসবো, ওইটাই হচ্ছে মূলত জিরান্ড। সো এখানে যদি আমরা সুইম, আমি একটা ওয়ার্ড বলি যে সুইম, সুইম মানে কি? সুইম মানে হচ্ছে সাঁতার কাটা, সুইমটা হচ্ছে একটা ভার্ব। তো এখন হচ্ছে আমি যদি ওইটাকে সুইমের সাথে আইএনজি নিয়ে এভাবে লিখি যে সুইমিং, এভাবে যদি আইএনজি যুক্ত করে নিয়ে আসি, তখন ওইটা কিন্তু আর হচ্ছে আমার ভার্ব হিসেবে থাকে না, তখন ওটা সুইমিং হচ্ছে একটা নাউন হিসেবে চলে আসে। আমি এভাবে বললাম যে সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং ইজ গুড ফর হেলথ। বা আমি আরেকটা এক্সাম্পল যদি দিই এভাবে, যে এটাই বলি যদি আমি, শি এনজয়স সুইমিং। সো এখানে দেখেন আমরা হচ্ছে এই যে সুইম, সুইমটা হচ্ছে মূলত কি, সুইমটা হচ্ছে মূলত একটা ভার্ব। তো ভার্বকে আমরা কি করছি, আইএনজি যুক্ত করে এখানে নিয়ে আসছি। আর এখানে হচ্ছে, এখানে এটা কাজ করতেছে কি হিসেবে, এটা কি এখানে ভার্ব হিসেবে আসছে নাকি এখানে কোনো একটা কিছু নাম হিসেবে আসছে। তখন আমি এখানে বলতেছি যে সুইমিং ইজ গুড ফর হেলথ, সাঁতার কাটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো, সাঁতার কাটা হচ্ছে কি স্বাস্থ্যের জন্য ভালো। তো এখানে এখানে সাঁতার কাটা এটা একটা নাম হিসেবে আসছে। আবার এখানে বলছে যে শি এনজয়স সুইমিং, সে সাঁতার কাটা পছন্দ করে। তো এখানে এটাও কিন্তু ভার্ব হিসাবে আসে না, এখানে এই সাবজেক্টের ভার্বটা হচ্ছে এনজয়, শি এনজয়স, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। এটা হচ্ছে মূলত নাউন হিসেবে আসছে। শি এনজয়স সুইমিং, যখন কোনো ভার্ব আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে, তখন ওইটাকে আমরা বলবো কি, ওইটাকে আমরা বলবো জিরান্ড। তখন ওইটাকে আমরা কি বলবো, জিরান্ড। যেমন আমি যদি আরো বলি যে শি এনজয়স রিডিং, রিডিং, যে আমরা রিডিং বললাম, তো রিড হচ্ছে একটা ভার্ব, শি এনজয়স, আমি এটাকে যদি এভাবে বলি যে শি এনজয়স রিডিং, সে পড়তে পছন্দ করে। সো রিড মূলত হচ্ছে পড়া, বাট এখানে কিন্তু নাউন মানে ভার্ব হিসেবে কাজ করে না, এখানে কাজ করছে কি, রিডিংটা একটা নাউন হিসেবে কাজ করছে। এখানে আমি অলরেডি, শি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব, সে পছন্দ করে, এখন সে কি পছন্দ করে, ওইটার জন্য হচ্ছে আমি একটা অবজেক্ট নিয়ে আসছি, নাউন আর কি, যে সে পড়তে পছন্দ করে। সো এখানে হচ্ছে রিডিংটা হচ্ছে আমার নাউন হিসেবে কাজ করতেছে। তো রিড, রিডের সাথে হচ্ছে, রিডটা হচ্ছে ভার্ব, রিডের সাথে আমরা কি করছি, আইএনজি যুক্ত করছি, আইএনজি যুক্ত করে দেন ওটাকে আমরা রিডিং হিসেবে নিয়ে আসছি, যেটা হচ্ছে এটা নাউন হিসেবে কাজ করছে। দ্যাটস ওয়াই ওইটা হবে কি, এটা হবে জিরান্ড। এখানে আমি সুইম ছিল, সুইম হচ্ছে সাঁতার কাটা, যে সুইম, এটা আমি কি করলাম, সুইমের সাথে আইএনজি নিয়ে আসলাম, তখন এটা হচ্ছিল সুইমিং, ওইটা হচ্ছে তখন নাউন হিসেবে কাজ করতেছে। দ্যাটস ওয়াই এইটাও ছিল জিরান্ড। সো বেসিক্যালি আমি যদি আবার ইনশর্ট বলি আর কি, যে জিরান কি, জিরান হচ্ছে যখন কোনো ভার্ব, যেটা যেটা কোনো নর্মালি কাজ করার কোনো এক ধরনের অ্যাকশন ওইটা বোঝায়, ওইটা যখন
আইএনজি যুক্ত হয়ে নাউন হিসেবে কাজ করে, তখন ওইটা আমরা কি বলি? তখন ওইটা হচ্ছে আমরা বলি তখন ওইটাকে আমরা বলি জিরান্ড। এখন কথা হচ্ছে জিরান্ড কিভাবে বসে, জিরান্ড কোথায় বসে? জিরান্ড সাবজেক্ট হিসেবেও বসতে পারে, এখানে দেখেন আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসছি। আবার জিরান্ডে আমরা অবজেক্ট হিসেবে নিয়ে আসতে পারি। জিরান্ড সাবজেক্টেও বসে, আবার জিরান্ড কি অবজেক্ট হিসেবেও বসে। আবার অনেক সময় কি হয়, প্রিপোজিশন হিসেবে মানে প্রিপোজিশনের পরেও আসে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও আসে। আমি যদি এটাকে বলি যে সে বা দে টকড অ্যাবাউট সুইমিং, তারা সাঁতার কাটা সম্পর্কে কথা বলতেছিল, কথা বলেছে আর কি, দে টকড অ্যাবাউট সুইমিং। তো এখানে দেখেন আগে প্রিপোজিশন আসছে, তো প্রিপোজিশনের পরে হচ্ছে এইটা আসছে জিরান্ড। তো এটা হচ্ছে কি, প্রিপোজিশনের পরেও জিরান্ডটা বসতে পারে। নর্মালি আমরা জিরান্ড কোথায় বসে, জিরান্ড সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার কি হয় অবজেক্ট হিসেবে আসতে পারে। কপি করে নিয়ে আস। তো এটা হচ্ছে কি অবজেক্ট। আবার এটা যদি আমি বলি এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, এটা কি অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। তো নর্মালি জিরান্ড কি, জিরান্ড হচ্ছে যখন কোনো ভার্ব আইএনজি যুক্ত হয়ে নাউন হিসেবে কাজ করে, তখন ওইটাকে আমরা কি বলি, জিরান্ড বলি। জিরান্ড একটা সেন্টেন্সে কিভাবে বসতে পারে, জিরান্ড সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার জিরান্ড অবজেক্ট হিসেবে বসতে পারে, আবার জিরান্ড প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও বসতে পারে। তো আমরা এখানে দেখলাম কিছু এক্সাম্পল, বেসিক এক্সাম্পল। আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি, যে সুইমিং ইজ গুড ফর হেলথ, এখানে আমরা বলছি। আমরা যদি আরো বলি যে আই সাজেস্ট, আচ্ছা এখানে আচ্ছা আমি আগে বলে দিই, জিরানটা হচ্ছে আমরা নাউন যখন কোনো ভার্ব, যেমন আমি সুইম মানে হচ্ছে সে সাঁতার কাটতেছে, আমি ধরনের ওইটা বলতেছি, তখন সে কি করতেছে, সে সাঁতার কাটতেছে, ওইটা হচ্ছে সাঁতার কাটা তখন ভার্ব হিসেবে, তখন তার কাজ হিসাবে বোঝাচ্ছে। বাট ওই সুইমটাকে যখন আমরা বলবো যে সাঁতার কাটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো, তখন কি আমি এই সুইমটাই আমি কি করতেছি, তখন হচ্ছে ওইটাকে আমি কাজ হিসেবে বুঝাচ্ছি না, তখন হচ্ছে ওইটা একটা নাম হিসেবে বুঝাচ্ছি যে সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো, তখন ওইটা হচ্ছে জিরান্ড। তখন হচ্ছে আমি তখন সুইম না এনে ওইটাকে সুইমিং বলবো। অর্থাৎ যখন কোনো ভার্ব যেটা নর্মালি তো কাজ হিসেবে বোঝায়, তখন হচ্ছে এটা নর্মাল ভার্ব। বাট যখন ওইটাকে আমি নাম হিসেবে নিয়ে আসবো, তখন ওইটার সাথে আমরা আইএনজি যুক্ত করে নিয়ে আসবো। সুইমিং, তারপর হচ্ছে রিড রিডিং, লিসেন লিসেনিং, ওইগুলো হচ্ছে মূলত স্পিক স্পিকিং, ওইগুলাই হচ্ছে জিরান্ড। এখন হচ্ছে জিরান কি বুঝতে পারছেন কিনা, কনফিউশন আছে কিনা এটা বলবেন, তাহলে আমরা এক্সাম্পল দেখবো রাইটিং এর পার্সপেক্টিভে। আচ্ছা জিরান্ডের কি মানে আইডিয়া হইছে যে জিরানটা কি? সো যদি আইডিয়া হয় জিরানটা কি, জিরানটা আমরা কি করব, মানে কিভাবে ব্যবহার করব, কোথায় আনবো সেন্টেন্সে, ওইটা কি ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে বলবেন, কোনো কনফিউশন কোনো কোয়েশন থাকলেও বলতে পারেন। আর না হলে হচ্ছে আমরা কি করব, রাইটিং এর পার্সপেক্টিভে আমরা কিছু এক্সাম্পল দেখবো। তো জানাবেন আপনাদের কি কোনো কনফিউশন কোয়েশন বা বুঝতে পারছেন কিনা ঠিকঠাক মতো। প্রিপোজিশন হিসেবে কাজ করে না, ওইটা প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে কাজ করে। যেমন আমি আবার বলি যে এখানে কোথায় ছিল প্রিপোজিশনাল অবজেক্ট, তাই ওকে এটা প্রিপোজিশন। আমি নর্মালি বললাম যে দে টকড অ্যাবাউট, তারা কথা বলেছিল অ্যাবাউট মানে কোন একটা কিছু সম্পর্কে। এখন আমি যদি প্রশ্ন করি, এটা না বলে যদি আমি এতটুকু রাখি, দে টকড অ্যাবাউট, তারা কি সম্পর্কে কথা বলেছিল, আমার একটা প্রশ্ন থেকে যায়। সো দে টকড অ্যাবাউট সামথিং। সো যখন হচ্ছে আমি প্রিপোজিশন নিয়ে আসছি এখানে, সো প্রিপোজিশনের পরে যদি হচ্ছে আমি এইভাবে জিরানটা আনার প্রয়োজন পড়ে, তখন ওইটাকে আমি বলছি যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে। জিরান প্রিপোজিশন হিসেবে কাজ করে না, এটা মানে রং।
এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করে। যেমন আমি প্রিপোজিশন এখানে নিয়ে আসছি, এরপর হচ্ছে আমার এটার অবজেক্ট হিসেবে এখানে সুইমিং জিরানটা আসছে। So, বুঝতে পারছেন আশা করি। So, বুঝতে পারছেন কি প্রিপোজিশনের এটা? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে রাইটিং এর পার্সপেক্টিভে কিছু এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হবে আরো। এখন আমি হচ্ছে এখানে লিখে দেই ইমপ্রুভিং সেলস, improving sales by improving sales by to reduce, আমি সেন্টেন্স লিখবো ফার্স্ট অফ অল, দেন আমি আপনাদেরকে আস্ক করবো যে ওইটা কি কারেক্ট হয়েছে নাকি হয় নাই। যদি হয় না তাহলে কেন হয় নাই ওইটা আমাকে বলবেন। ইমপ্রুভিং সেলস বাই টু রিডিউস কস্ট ইজ ইফেক্টিভ। আচ্ছা এই সেন্টেন্সটাতে কি জিরান্ডের ইউজ প্রপার ওয়েতে হয়েছে নাকি এটা ভুল? এটা কি কেউ বলতে পারবেন যে ইমপ্রুভিং সেলস বাই টু রিডিউস কস্ট ইজ ইফেক্টিভ, এটা কি সেন্টেন্স হয়েছে নাকি এটা ইনকারেক্ট? বা ইনকারেক্ট হইলে এটা কেন ইনকারেক্ট ওইটা একটু বলবেন। ভার্বের সাথে আইএনজি যোগ করলে ওইটা যখন মানে নাউন হিসেবে কাজ করবে তখন এটা জিরান আসবে। বাট যদি এটা নাউন হিসেবে না তাকে ভার্ব হিসেবে কাজ করে তখন ওইটা জিরান না। যেমন আপনি যদি কন্টিনিউয়াস টেন্সের কথা বললেন, কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে আপনাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, তখন কিন্তু ওইটা ভার্ব হিসেবেই থাকে। যেমন আই এম স্টাডিং রাইট নাও, আমি এখন পড়তেছি, তখন স্টাডির সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, বাট এটা কিন্তু ভার্ব হিসেবেই কাজ করতেছে, তখন এটা জিরান না। বাট আমি যখন বলবো যে স্টাডিং ইজ গুড ফর, মানে স্টাডিং ইজ গুড ফর এ স্টুডেন্ট টু ইমপ্রুভ হিজ স্কোর বা টু ইমপ্রুভ হিজ রেজাল্ট, তখন স্টাডিটা আইএনজি যুক্ত হয়ে নাউন হিসেবে কাজ করতেছে, যে স্টাডিং ইজ গুড ফর এ স্টুডেন্ট, পড়া হচ্ছে একটি ছাত্রের জন্য ভালো, তখন স্টাডির সাথে আইএনজি যুক্ত হয়, ওইটা নাউন হিসেবে আসছে, দ্যাটস ওয়াই ওইটা হবে জিরান্ট। বুঝতে পারছেন যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হইলেই ওইটা জিরান্ট না। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন ওইটা সাবজেক্ট হিসেবে কাজ করবে তখন ওইটা হবে জিরান্ট। আশা করি বুঝতে পারছেন। আর আমি যে সেন্টেন্সটা দিছি ওই সেন্টেন্সটা কি হয়েছে কি না ভুল ওইটা আমাকে বলবেন। এখানে যে সেন্টেন্সটা নিছি, ইমপ্রুভিং সেলস বাই টু রিডিউস কস্ট ইজ ইফেক্টিভ, ওইটা কি হয়েছে, মানে এটা কি জিরান্ডের প্রপার ইউজ হয়েছে কি না, না এটা ভুল ওইটা একটু বলবেন। আচ্ছা এখানে হচ্ছে এই সেন্টেন্সটা ইনকারেক্ট, কেন ইনকারেক্ট আমি বলতেছি। এটা দেখেন, ইমপ্রুভিং সেলস বাই টু রিডিউস কস্ট ইজ ইফেক্টিভ, এখানে দেখেন আমি বাই এর পর প্রিপোজিশনের পর নরমালি কি হবে, প্রিপোজিশনের পর আমি এটা নিয়ে আসছি যে ইমপ্রুভিং সেলস বাই হচ্ছে এখানে এই যে টু রিডিউস আনছি, আমি প্রিপোজিশন ছিল আগে, আমি বলছিলাম না আগে আমার যে জিরানটা প্রিপোজিশনের অবজেক্ট হিসাবেও কাজ করে, ঠিক না, এটা আমি বলছিলাম। সো এখানে ইমপ্রুভিং সেলস বাই, সো বাই এর পর হচ্ছে আমি কি বসাইছি, টু রিডিউস বসাইছি। নর্মালি হচ্ছে বাই এর পর কিন্তু এখানে টু রিডিউস না এসে আমার কি হতো, এটা হইতো আইএনজি যুক্ত হয়ে আসতো, তখন ওইটা কারেক্ট হইতো। আমি এটাকে যদি কারেক্ট হইতে লিখি তাহলে আমি দেখাচ্ছি, কম্পেয়ার করে বুঝাচ্ছি যে কোথায় ভুল হয়েছে। তো এটা হবে লাইক এভাবে, বাই রিডিউসিং, ইমপ্রুভিং সেলস বাই রিডিউসিং কস্ট ইজ ইফেক্টিভ, তখন হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণটা সাবজেক্ট, এটা সম্পূর্ণটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে এখানে। দ্যাটস ওয়াই আমি বলতেছি যে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করে, ইমপ্রুভিং সেলস কিভাবে, কস্ট কমানোর মাধ্যমে, কস্ট কমানোর মাধ্যমে যে বিক্রয় বৃদ্ধি করা ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে ইফেক্টিভ। তো এখানে দেখেন এইটা হচ্ছে আমার ভার্ব, এটা কি ভার্ব, এটা হচ্ছে আমার অবজেক্ট, আর এইটা হচ্ছে ওভারঅল সম্পূর্ণটা একটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। তো এখানে যে আমি ইমপ্রুভিং সেলস বাই রিডিউসিং কস্টস, এখানে দুইটা জিরান্ড আসছে, প্রথমত হচ্ছে ইমপ্রুভিং, এই যে এখানে ওইটা আসছে ইমপ্রুভিং, ওইটা একটা জিরান্ড, এখানে রিডিউসিং ওইটাও একটা জিরান্ড। যখন হচ্ছে আমি এভাবে কোনো একটা সেন্টেন্স নিয়ে আসবো
তখন আমার খেয়াল রাখতে হবে যাতে একটা আমি এভাবে নিয়ে আসলাম, আর একটা হচ্ছে আমি বুল ফর্মে নিয়ে আসলাম স্ট্রাকচার। এখানে আমি বাই আছে, প্রিপোজিশন আছে, বাট আমি জানি প্রিপোজিশনের পর অবজেক্ট হিসেবে যখন নাউন মানে কোনো ভার্ব নাউন হিসেবে কাজ করবে ওরকম আসে, তখন ওইটা জিরান্ড হয়ে আসে। তো জিরান্ড হওয়া মানে কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। So, তখন হচ্ছে টু রিডিউস দিলে এভাবে দিলে হবে না। সো ওইটা ছিল আমার এখানে ভুল। সো এটা হচ্ছে ইনকারেক্ট। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কারেক্ট। এটা হচ্ছে কারেক্ট। কেন কারেক্ট আমি আশা করি আমরা বুঝতে পারছি আসলে। সো এটা ছিল এখানে আমাদের সমস্যা ছিল। আচ্ছা, আমি আন্ডারলাইনটা তুলে দিই, আন্ডারলাইনের কারণে হয়তো বা দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো। ওকে, তো আশা করি বুঝতে পারছেন এখানে কি ভুল ছিল। এখানে বাই এর পর প্রিপোজিশনের পর হচ্ছে এটা নাউন হিসেবে আসছে, বাট নাউন হিসেবে আসলে এখানে বা এখানে টু যুক্ত হয়ে আসছে, এখানে নাউন হয় নাই। দ্যাটস ওয়াই এটাকে আমি টু রিডিউস না বলবো, রিডিউসিং। আর এখানে কিন্তু নির্দিষ্ট করে বলছে যে বিক্রয়ের পরিমাণ মানে দাম কমানোর মাধ্যমে, রিডিউসিং কস্ট, দাম কমানোর মাধ্যমে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করার যে স্টেপটা, ওইটা হচ্ছে ইফেক্টিভ। মানে আমি একটা স্টেপ নিয়ে কথা বলতেছি, সো এটা নির্দিষ্ট করে কথা বলছে। এখানে সোনালী আপু বলছিলেন যে যেহেতু এটা নির্দিষ্ট করে বলে নাই, দ্যাটস ওয়াই এটা ভুল। এটা আসলে ওই ওয়েতে এটা ভুল হয় নাই, এটাও নির্দিষ্ট করেই বলছে, বাট এখানে কিন্তু আমি লিখতে ভুল করছিলাম। নর্মালি হচ্ছে আমি ভুল দিছি যে আমার বাইয়ের সাথে আমার নাউন হিসেবে আসতেছে, দ্যাটস ওয়াই এটা জিরান্ড হয়ে আসবে। বাট আমি নিয়ে আসছিলাম কি টু রিডিউস, টু যুক্ত করে ওইটা ভার্ব হিসেবে কাজ করতেছে। দ্যাটস ওয়াই এটাতে আমার কি হবে, রিডিউসটা আইএনজি যুক্ত হবে, রিডিউসিং হবে, তখন এটা কারেক্ট হবে। সো ইমপ্রুভিং সেলস বাই রিডিউসিং কস্টস ইজ ইফেক্টিভ, এইটা এভাবে হবে। এখন আমি আরেকটা এক্সাম্পল দেখি এভাবে টাস্ক টু থেকে, যে বাই টু রিসাইকেল রিসাইকেল materials we can save resources. By to recycle materials we can save resources, এই সেন্টেন্সটা কি হইছে, এটা কি প্রপার জিরান্ডের ইউজ হয়েছে কি না নাকি ভুল, ওইটা আমাকে বলতে পারবেন? By to recycle materials we can save resources. রং, এটা ঠিক আছে, কারেক্ট। আচ্ছা, এখানে অর্ণাপু বলছেন যে এক্সেন্টেন্সে জিরান্ড আসে, দুইটা আসে, দুইটা প্রিপোজিশন একসাথে। এখানে আমি বলি দুইটা প্রিপোজিশন একসাথে, মানে আমার ভুল এটা, বাট এটা যে দুইটা প্রিপোজিশন একসাথে, এটার জন্য হচ্ছে আমার ভুল না। ভুল কি, ভুলটা হইছে বা এরপর নর্মালি আমার যে রিসাইকেল, ওইটা হচ্ছে কি হইতো আইএনজি যুক্ত হয়ে আমার নাউন হিসেবে কাজ করতো, বাট আমি এটা টু নিয়ে আসি। সো ওই কারণে ভুল। এমনি তো প্রিপোজিশন দুইটা একসাথে আসছে, এটা তো ঠিক আছে। বাট আমার মেইন ভুলের কারণটা কি, মেইন ভুলের কারণটা হচ্ছে এখানে বা এরপর নর্মালি আমার যে ভার্ব যেটা, ওইটা তো ভার্ব হিসেবে আসছে না, এখানে কিন্তু নাউন হিসেবে আসছে। দ্যাটস ওয়াই ওইটা আইএনজি যুক্ত হয়ে হইতো, তখন ওইটাকে আমি পারফেক্ট জিরান্ডেড ইউজ হইতো। যেখানে যেমন আমি এখানে নিয়ে আসি, তখন আমি এটাকে এভাবে বলবো যে বাই এখানে টু কেটে দিয়ে এটা হচ্ছে রিসাইক্লিং, তখন হচ্ছে এটা কারেক্ট। যেমন এটা হচ্ছে ইনকারেক্ট, ইনকারেক্ট, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কারেক্ট, এটা হচ্ছে কি কারেক্ট। কেন কারেক্ট, কারণ আমি কেন বলতেছি যে মেটেরিয়াল যেগুলো আছে ওগুলো রিসাইকেল করার মাধ্যমে আমরা রিসোর্স সেভ করতে পারি। সো এখানে এটা একটা মাধ্যম বোঝাচ্ছে যে কোনটার মাধ্যমে, বাই রিসাইক্লিং মেটেরিয়ালস উই ক্যান সেভ রিসোর্সেস। সো এইটা হচ্ছে এখানে আমি রিসাইকেল, যেটা বাই টু রিসাইকেল এভাবে আসবে না, এটা হচ্ছে আমার বাই এর পর যে ফর্মটা আসছে ভার্বটা, ওইটার সাথে আইএনজি যুক্ত হয়ে দেন আসবে, তখন এটা কারেক্ট হবে। দ্যাটস এটা হচ্ছে কারেক্ট ইউজ, আর এটা হচ্ছে ইনকারেক্ট। সো এটাই হচ্ছে এখানে ভুল ছিল, এখানে হচ্ছে কারেক্ট লিখছি। তো জিরান কি, জিরান হচ্ছে যখন কোনো ভার্ব
আইএনজি যুক্ত হয়ে, যখন কোনো ভার্ব আইএনজি যুক্ত হয়ে কি হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে, তখন ওইটাকে আমরা জিরান্ড বলে থাকি। জিরান্ড কিভাবে বসতে পারে? জিরান্ড মূলত সাবজেক্ট হিসেবে বসতে পারে। জিরান্ড কি হিসেবে বসতে পারে? জিরান্ড সাবজেক্ট হিসেবে বসতে পারে, জিরান্ড অবজেক্ট হিসেবে বসতে পারে, জিরান্ড হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবেও আসতে পারে। যেমন প্রিপোজিশনের পরে একটা জিরান্ড আসতে পারে। এখানে যেমন অ্যাবাউটটা হচ্ছে প্রিপোজিশন, ওইটার পর হচ্ছে আমার অবজেক্ট হিসাবে এখানে জিরান্ড আসছে। এখানে আমি আরেকটা নিয়ে আসছিলাম যে এভাবে বাই ছিল, এটা প্রিপোজিশন, বাই এরপর যেটা আসছে এটা জিরান্ড আসছে। এখানে আমরা যেটা লিখছি যে শি এনজয়স রিডিং, সে পড়তে পছন্দ করে। আরেকটা যদি আমি নিয়ে আসি ভাবে যে সেভিং মানি ফর ফিউচার, সেভিং মানি ফর ফিউচার, saving money for future is a good way to saving money for future is a good way to good way for us বললি। saving money for future is a good thing for us। ওকে, এই যে সেন্টেন্সটা নিলাম, সেভ মানে হচ্ছে, সেভ মানে হচ্ছে আমি কোনো কিছু সেভ করা, যেটা এটা হচ্ছে একটা ভার্ব। বাট নর্মালি আমি এখানে দেখছি যে সেভ এর সাথে হচ্ছে আমি আইএনজি যুক্ত করে এটা শুরুর দিকে নিয়ে আসি সেন্টেন্সের, তখন এটা আমার হচ্ছে আসলে ভার্ব হিসেবে কাজ করতেছে না। সেভিং মানি ফর দ্য ফিউচার ইজ এ গুড থিং ফর আস, এটা নাউন হিসেবে কাজ করতেছে, যে টাকা জমানো হচ্ছে আমাদের ভবিষ্যতের জন্য ভালো। তখন এই যে সেভিং, এটা কি আমার ভার্ব হিসেবে আসছে? এটা কিন্তু ভার্ব হিসেবে না, ওইটা হচ্ছে তখন নাউন হিসেবে আসছে। এখানে সম্পূর্ণটা একসাথে মিলে যে সেভিং মানি ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য টাকা জমানো আমাদের জন্য ভালো। তো এখানে এই যে সেভিংটা আসছে, এটা হচ্ছে জিরান্ড হয়ে আসছে, তখন এটা আমার নর্মাল ভার্ব থাকে নাই, আর ওইটা জিরান্ড হয়ে আসছে যেহেতু নাউন হিসেবে কাজ করতেছে। তো আমরা হচ্ছে নাউন জিরান্ড কখন ইউজ করবো? জিরান্ড হচ্ছে আমাদের সেন্টেন্সের যে টাস্ক যেগুলা লিখি আমরা, ওইগুলাতে ভেরিয়েশন আনার জন্য মূলত হচ্ছে আমরা কি করব, ভেরিয়েশন আনার জন্য জিরান্ড ইউজ করে থাকবো। নর্মালি হচ্ছে আমরা যেভাবে লিখে থাকি টাস্ক গুলা, ওইগুলা যদি আমরা সেম ওয়েতে রিপিট করতে থাকি তাহলে হচ্ছে আমাদের মার্ক অনেক সময় কম আসে। দ্যাটস হচ্ছে আমরা ভেরিয়েশন আনার জন্য কি করতে পারি, জিরান ব্যবহার করতে পারি। যেমন এই যে একটা সেন্টেন্স আমরা শুরু করলাম যে জিরান দিয়ে শুরু করলাম, সো ওই টাইপের কিছু যদি সেন্টেন্স আমরা লিখতে পারি রাইটিং এর টাস্ক 1 টাস্ক 2 তে, তখন হচ্ছে মূলত আমাদের কি হয়, তখন ওইটা একটু ভ্যারাইটি চলে আসে আমাদের টাস্ক 1 বা টাস্ক 2 যেটাই লিখি না কেন, তখন ভালো একটা স্কোর পাওয়া যায়। তারপর হচ্ছে কিছু ভার্ব আছে, যেমন সার্টেন ভার্ব যেগুলো লাইক প্রিপোজিশন আর কি, ওই মানে প্রিপোজিশন যেগুলো, যেমন আমি বলি সাজেস্ট, যেমন সাজেস্ট। তারপর হচ্ছে ধরেন আমি বললাম আর কি বলা যায়, যে এনজয়, সাজেস্ট, এনজয়। তারপর হচ্ছে অ্যাভয়েড। এখন এর আগে যদি আমার একটা প্রিপোজিশন চলে আসে, এর আগে যদি হচ্ছে আমার প্রিপোজিশন চলে আসে, যেমন আমি বললাম যে বাই সাজেস্ট, তো বাই সাজেস্ট হবে না, আমি বলবো কি বাই সাজেস্টিং। সো এই টাইপের ক্ষেত্রে কিছু ওয়ার্ডের ক্ষেত্রে আমরা এগুলাকে জিরান্ড হিসেবে নিব। সো কিছু প্রিপোজিশন যদি থাকে, যেমন বাই এনজয়িং, বাই অ্যাভয়েডিং, উই ক্যান সলভ দিস প্রবলেম বাই অ্যাভয়েডিং সামথিং, এভাবে বললাম যে বাই সাজেস্টিং। প্রিপোজিশন যদি এই ওয়ার্ডগুলোর আগে আসে, তখন আমাদের কি করতে পারি, আমরা ওইটাকে জিরান্ড ফর্মে নিয়ে আসতে পারি। তো এগুলো হচ্ছে জাস্ট কিছু, আমি জাস্ট এক্সাম্পল বললাম যে কিভাবে হচ্ছে আমরা জিরান্ড ব্যবহার করতে পারি। বাট এগুলো হচ্ছে আমরা যত বেশি স্যাম্পল পড়বো রাইটিং এর, তখন আমরা দেখতে পারবো যে অনেক ক্ষেত্রে এভাবে জিরান্ড ব্যবহার হয়েছে। আমাদের আজকের ক্লাসের হচ্ছে উদ্দেশ্য ছিল যে জিরান্ড কি ওইটা ভালোভাবে বোঝা। এখন হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, স্যাম্পল পড়বেন, ওইগুলা থেকে দেখবেন কিভাবে ব্যবহার হয়েছে, নিজ থেকে লেখার চেষ্টা করবেন, তাহলে জিরান্ডটা ক্লিয়ার হয়ে যাবে। জিরান্ডের মেইন কথা হচ্ছে, জিরান্ড যেটা ভার্ব নর্মালি আমরা জেনে থাকি, ওইটা যদি কখনো আইএনজি যুক্ত হয়ে ওইটা নাউন হিসেবে কাজ করে, তখনই ওইটা হচ্ছে জিরান্ড। তবে একটা কথা মাথায় রাখতে হবে, জিরান্ড আর ইনফিনিটিভ দুইটা এক স্ট্রাকচারে কখনো আসবে না। জিরান্ড ইনফিনিটিভ একটা এখানে আমি একটা এই এক্সাম্পলটা দেখাইছিলাম, যে প্রথমত হচ্ছে এটা কি জিরান্ড ছিল। এখানে ইনফিনিটিভ মানে হচ্ছে টু যুক্ত ভার্ব যেগুলো, ওইগুলোকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। তো যখন কোনো একটা সেন্টেন্স স্ট্রাকচারে জিরান্ড ব্যবহার হয়েছে, ওই স্ট্রাকচারে এভাবে টু যুক্ত ভার্ব আসে না, ইনফিনিটিভটা আসে না। সো এটা খেয়াল রাখবেন, জিরান্ডের সাথে জিরান্ড যদি অলরেডি ব্যবহার করে ফেলেন তখন হচ্ছে ইনফিনিটিভ আসবে না।
সেম স্ট্রাকচারটা আসবে। সো ওইগুলা নিয়ে আসলে আমাদের জিরান্ট নিয়ে ওভারঅল কি কোনো ধরনের কোনো কোয়েশন বা কোনো কনফিউশন আছে কিনা, বা জিরান্ট বুঝতে পারছেন কিনা আমাকে জানাবেন। কোনো কোয়েশন থাকলে করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন জিরান্ট। এগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন যখন লিখবেন টাস্ক 1 বা টাস্ক 2, যে এগুলা হচ্ছে আপনারা জিরান গুলা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। জিরান্ড অ্যাপ্লাই করলে হচ্ছে আপনাদের সেন্টেন্সে ভেরিয়েশন আসবে। ওইটা হচ্ছে আপনাদের হেল্পফুল হবে রাইটিং এ, সেন্টেন্স ভেরিয়েশন করার ক্ষেত্রে। এগুলা ওভারঅল কি আপনার স্কোরটা বাড়াতে হেল্প করবে। জিরান্ড হচ্ছে আপনি জানতেন না ঢুকশন আগে, ওইটা হচ্ছে এখন জানছেন, ওইটা ট্রাই করবেন হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। কারণ জিরান্ড কিন্তু একটা অ্যাডভান্সড টপিক, যেটা হচ্ছে আমাদের ইউজ করতে পারলে, যেমন আমরা যখন একটা সেন্টেন্স শুরু করছি সাপোজ জেরান্ড দিয়ে, ওইটা কিন্তু আলাদা একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে এক্সামিনারের কাছে। তখন ওইটা আপনার ভালো স্কোর পেতে হেল্প করবে। আচ্ছা এখন হচ্ছে আমরা পরের পার্টে যাই, পরের পার্টটা ক্লিয়ার করি। কোথায় ছিল? ওকে, এখানে। তো জিরান্ড আমরা দেখছি, আমরা তিনটা টপিক দেখবো বলছিলাম। একটা হচ্ছে যে কি ডিগ্রি, প্লাস হচ্ছে আমরা দেখার চেষ্টা করছিলাম যে জিরান্ড। এখন হচ্ছে আমাদের ইনফিনিটিভ, যেটা ইনফিনিটিভটা হচ্ছে আমরা কি করব দেখার চেষ্টা করব। সো ইনফিনিটিভ নিয়ে আসি আমরা এখানে। ইনফিনিটিভ হচ্ছে কি, ইনফিনিটিভটা আমরা নর্মালি ব্যবহার করি, এগুলো আমাদের ব্যবহার পড়ে, বাট এগুলো হচ্ছে একটু ডিটেলসে বুঝতে হবে যে ওকে ফাইন, ওই কনটেক্সটে আমি ইনফিনিটিভ ব্যবহার করব, ওই কনটেক্সটে আমাদের ব্যবহার করলে ইনফিনিটিভটা পারফেক্ট হবে। এগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে মূলত এমন একটি ভার্ব, যে ভার্বের বেস ফর্মের আগে টু যুক্ত হয়। টু যুক্ত যে ভার্ব গুলা, ওই ভার্ব গুলাকে আমরা হচ্ছে কি বলি, ইনফিনিটিভ বলি। সো এখানে হচ্ছে আমরা যদি এখানে ডেফিনেশনটা বলি, ডেফিনেশনটা কিভাবে বলতে পারি যে একটা ইনফিনিটিভ কি। একটা ইনফিনিটিভ হচ্ছে একটা ভার্বের বেস ফর্ম, যেটা হচ্ছে টু যুক্ত হয়। সো আমি যদি এভাবে বলি যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম এভাবে যদি থাকে, যেমন আমি যদি বলি একটা এক্সাম্পল যে টু স্টাডি বা টু ইমপ্রুভ বা টু টেক, এগুলা হচ্ছে মূলত একসাথে আমরা ওইটাকে ইনফিনিটিভ বলে থাকি। টু টেক, টু ইমপ্রুভ। সো এই যে কিছু ভার্ব যেগুলা হচ্ছে মূলত এর আগে টু যুক্ত হয়, সো টু যুক্ত যদি এরকম কোনো কিছু থাকে, ওইগুলাকে আমরা বলে থাকি ইনফিনিটিভ। যেমন এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটার আগে আমার টু যুক্ত হয়েছে, তো ওইটা হচ্ছে ইনফিনিটিভ। টু যুক্ত যে ভার্ব গুলা আসে, ওইগুলাকে বলি আমরা কি, ওইগুলাকে বলি আমরা ইনফিনিটিভ। এখন কথা হচ্ছে এগুলো আমরা ইনফিনিটিভ কোন কনটেক্সটে ব্যবহার করতে পারবো। ইনফিনিটিভ মূলত হচ্ছে আমরা, ধরেন আমার কোনো কিছুর উদ্দেশ্য বোঝাতে চাচ্ছি, কোনো একটা সেন্টেন্সের কোনো একটা উদ্দেশ্য বোঝাতে চাচ্ছি, তো পারপাস বোঝানোর ক্ষেত্রে আমি হচ্ছে ইনফিনিটিভ নিয়ে আসতে পারি। যেমন আমি যদি পারপাস বলি যে আমার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে কি করতে পারি আমরা, এরকম হচ্ছে ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। এখন আমি যদি একটা এক্সাম্পল আনি, এক্সাম্পল আনলে হচ্ছে আমরা এটা ক্লিয়ার হব যে পারপাস। যেমন আমি বললাম, এখানে নিয়ে আসি, ওয়েট, একটা এক্সাম্পল এভাবে বললাম যে শি স্টাডিজ, সে পড়ে। সে পড়ে, এখন হচ্ছে সে কেন পড়ে, তার পড়ার উদ্দেশ্যটা কি, এটা যদি আমি বলতে চাই, তখন আমি বলতে পারি যে শি স্টাডিজ টু ইমপ্রুভ, টু ইমপ্রুভ হার স্কিলস, টু ইমপ্রুভ হার স্কিলস। ওকে, এখানে দেখেন এখানে টু ইমপ্রুভটা কেন আসছে। এই যে ইমপ্রুভটা হচ্ছে বারবার আগে আমার টু যুক্ত হয়ে আসছে। শি স্টাডিজ টু ইমপ্রুভ হার স্কিলস, সে পড়ে কেন, কারণ হচ্ছে সে তার স্কিল বাড়ানোর জন্য হচ্ছে সে পড়ে। তো পারপাস, উদ্দেশ্য এরকম কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইনফিনিটিভ নিয়ে আসতে পারি। এছাড়াও হচ্ছে আমরা কি করতে পারি, যখন কোনো কিছুর রেজাল্ট বোঝাতে চাবো, রেজাল্ট বোঝানোর ক্ষেত্রে হচ্ছে আমরা ইনফিনিটিভটা নিয়ে আসতে পারি। যেমন আমি এখানে বলে দিই, রেজাল্ট হচ্ছে, ধরেন আমি বললাম যে কি বলা যায়, হি ওয়াজ সারপ্রাইজড, হি ওয়াজ সারপ্রাইজড, হি ওয়াজ সারপ্রাইজড, হি ওয়াজ সারপ্রাইজড টু
he was surprised to find the answer. এখানে দেখেন আমি বললাম কি, সরি, he was surprised to find the answer. সে মানে আমি এখানে একটা রেজাল্ট বোঝাচ্ছি যে সে সারপ্রাইজ হয়েছিল রেজাল্ট খোঁজার জন্য, মানে রেজাল্ট খুঁজতে গিয়ে আর কি, হি ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড দ্য আনসার। তো রেজাল্টটা আমি আরেকটা যদি বলি, আমি রাইটিং এর পার্সপেক্টিভে দেখাবো। এটা হচ্ছে জাস্ট একটা বেসিক এক্সাম্পল নিলাম। আমি আরেকটা কনটেক্সট নিয়ে আসি। যখন হচ্ছে আমি কোনো অবজেক্ট, একটা সেন্টেন্সের অবজেক্ট নিয়ে আসবো, অবজেক্টের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, অবজেক্টের ক্ষেত্রে হচ্ছে আমরা ইনফিনিটিভ নিয়ে আসতে পারি। যেমন আমি বললাম যে দে ডিসাইডেড, ওয়েট, দে দে ডিসাইডেড they decided to take the exam, they decided to take the exam। এখানে দেখেন সেন্টেন্সের অবজেক্ট হিসেবে আসছে যে তারা ডিসাইড করছে। তারা কি ডিসাইড করছে? তারা ডিসাইড করছে যে হচ্ছে এক্সাম দিবে। they decided to take the exam। সো এখানে আমার সেন্টেন্সের অবজেক্ট হিসেবে আসছে ইনফিনিটিভটা, এখানে আমার রেজাল্ট হিসেবে আসছে টু ফাইন্ড। এখানে আমার কি আসছে? এখানে আসছে আমার উদ্দেশ্যটা বোঝানোর জন্য যে she studies to improve her স্কিলস। তো এটা হচ্ছে মূলত আমরা যখন কোনো একটা সেন্টেন্সে কোনো কিছুর উদ্দেশ্য বুঝাবো, কোনো কিছুর রেজাল্ট বুঝাবো, অথবা হচ্ছে একটা সেন্টেন্সের অবজেক্ট আনবো, তখন আমরা চাইলে ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভটা হচ্ছে ভার্বের বেস ফর্মের আগে যখন আমরা হচ্ছে টু যুক্ত করে নিয়ে আসি, ওই টু যুক্ত ভার্ব যেটা, ওইটাকে আমরা একসাথে বলি কি? ওইটাকে আমরা একসাথে বলি ইনফিনিটিভ। এখানে যে টু ফাইন্ড, টু টেক, টু ইমপ্রুভ, এগুলা কি? এগুলা হচ্ছে ইনফিনিটিভ। টু ইমপ্রুভ, এখানে হচ্ছে টু ফাইন্ড, তারপর এখানে হচ্ছে টু টেক, এটা হচ্ছে ইনফিনিটিভ। এখন আমি যদি একটা আরো কিছু এক্সাম্পল দেখি তাহলে আমরা ক্লিয়ার হব যে সে হি সে চায়, যেমন হি ওয়ান্টস টু স্টাডি অ্যাব্রোড, শি ওয়ান্টস টু স্টাডি অ্যাব্রোড, সে বাইরে পড়াশোনা করতে চায়। সো এখানে হি ওয়ান্টস, সে চায়, সে কি চায়? হি ওয়ান্টস টু স্টাডি, সে কি চায়? হি ওয়ান্টস টু স্টাডি অ্যাব্রোড। তো এই যে আমি এখানে নিয়ে আসলাম স্টাডির আগে টু যুক্ত করে, ওইটা হচ্ছে আমার ইনফিনিটিভ, হি ওয়ান্টস টু স্টাডি অ্যাব্রোড। এখন আমি যদি আরেকটা নিয়ে আসি যে লাইক টু প্রিপেয়ার ফর দ্য, টু প্রিপেয়ার ফর দ্য টু প্রিপেয়ার ফর সরি টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম, টু প্রিপেয়ার ফর দ্য টেস্ট, টু প্রিপেয়ার ফর দ্য টেস্ট, টু প্রিপেয়ার ফর দ্য, এটা না, সাবজেক্ট হিসেবে নরমালি খুব একটা আসে না ইনফিনিটিভ, মাঝে মধ্যে খুব আসে, এগুলো রেয়ার। তবে আপনারা হচ্ছে ট্রাই করবেন নরমালি ওইগুলা যদি সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হয় কোনো কিছু এক্সেপশনাল, তখন জিরান্ডে নিয়ে আসবেন। আর ইনফিনিটিভটা হচ্ছে রাখবেন যে সেন্টেন্সের এভাবে মাঝখানে নিয়ে আসলেন, তখন তখন হচ্ছে ভালো হয়। ইনফিনিটিভ মূলত সাবজেক্ট হিসেবে যখন আসে খুব রেয়ার আসে, তাই হচ্ছে এটা আমাদের, আচ্ছা দেখে দেখিয়ে দেয় তাহলে আমাদের কি হবে। টু বি সাকসেসফুল যেহেতু মাঝে মধ্যে আনার প্রয়োজন পড়ে, সো দেখিয়ে দেই, বাট এগুলো খুব রেয়ার আর কি। ইনফিনিটিভটা হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে খুব একটা আসে না, রেয়ার আসে। আমি বললাম টু বি সাকসেসফুল, টু বি সাকসেসফুল ইন লাইফ, টু বি সাকসেসফুল ইন লাইফ, এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, টু বি সাকসেসফুল ইন লাইফ, এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ জীবনে কি হওয়ার জন্য, জীবনে সাকসেসফুল হওয়ার জন্য মানে এডুকেশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন প্রথমে সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে? টু দিয়ে। আর এটা হচ্ছে ভার্ব, বিটা হচ্ছে কি এখানে ভার্ব, টু বি। তো বিটা হচ্ছে ভার্বের বেস ফর্ম টু বি সাকসেসফুল ইন লাইফ, এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। তখন এইটা হবে আমার কি ইনফিনিটিভ। যখন হচ্ছে টু যুক্ত ভার্ব থাকবে ওইটা হচ্ছে কি হয়? ইনফিনিটিভ হয়। সো এখানে আমরা বুঝতে পারলাম যে যখন হচ্ছে কি, যখন হচ্ছে আমরা কি করব, যখন হচ্ছে আমরা এই যে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, তখন ইনফিনিটিভ নিয়ে আসতে পারি এভাবে। এখানে আমরা যে যদি রাইটিং এর পার্সপেক্টিভে বলি, আমি বলতে পারি যে টু সলভ দিস ইস্যু বা টু ট্যাকেল দিস ইস্যু, গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস। তো এইভাবে আমি চাইলে বলতে পারি এটাকে টাস্ক টু তে। বাট আমরা হচ্ছে নর্মালি
রাইটিং এর পার্সপেক্টিভে যখন আমরা সেন্টেন্সে এক্সেপশনাল সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আসি, তখন আমরা জিরেনটা নিয়ে আসলেও হয়, ভালো হয়। তখন আমি বলতে পারি যে বাই টেকিং নেসেসারি স্টেপস গভর্নমেন্টস ক্যান টেকল দিস ইস্যু বা সলভ দিস ইস্যু। তো এগুলা হচ্ছে মূলত ইনফিনিটিভের ব্যবহার। ইনফিনিটিভটা হচ্ছে মূলত যখন ভার্বের বেস ফর্মের আগে টু যুক্ত হয়, তখন ওইটাকে আমরা বলি ইনফিনিটিভ। ওইটা আমরা কোনো একটা উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে, কোন একটা কিছু রেজাল্ট বোঝানোর ক্ষেত্রে, একটা সেন্টেন্সের অবজেক্টের ক্ষেত্রে হচ্ছে কি করতে পারি, অবজেক্টের ক্ষেত্রে হচ্ছে আমরা ইনফিনিটিভ গুলা নিয়ে আসি। সো এক্ষেত্রে আমরা চাই এটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে পারবো, তবে খেয়াল রাখতে হবে যাতে প্রপারলি সেন্টেন্সটা স্ট্রাকচার হইছে। যদি আমার যেখানে সেন্টেন্সে ইনফিনিটিভ যুক্ত করে সেন্টেন্স আনলে ওইটা হয় না, ওই কনটেক্সটে যদি আমি নিয়ে আসি ওইটা, মানে সেন্টেন্সে ভেরিয়েশন আনার জন্য, যদি এটা ঠিকঠাক মতো হয় না, তখন কিন্তু এটা ভুল হবে। সো বুঝতে হবে আমরা কখন ব্যবহার করব, কখন এটাকে আমরা ব্যবহার করব না। আমরা আরেকটা হচ্ছে দেখি এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল দেখি টাস্ক রিলেটেড, রাইটিং টাস্ক রিলেটেড। আমি এখানে একটা এক্সাম্পল দিব। এক্সাম্পলটা হচ্ছে দিয়ে ওইটা ইনকারেক্ট নাকি কারেক্ট, ওইটা আমি, ওইটা যদি বলতে পারেন তাহলে আমার বুঝতে পারবো যে ওইটা বুঝতে পারছেন কিনা। দ্য কোম্পানি, দ্য কোম্পানি the company improving the company aims improving customer satisfaction, customer satisfaction। আচ্ছা, আমি এখানে একটা সেন্টেন্স নিয়েছি, এই সেন্টেন্সটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট, এটা কি কেউ বলতে পারবেন? যে দ্য কোম্পানি এইমস ইমপ্রুভিং কাস্টমার স্যাটিসফ্যাকশন, তো এইখানে এই সেন্টেন্সটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট? তো এইটা যদি কেউ বলতে পারেন তাহলে বলেন তো। যে সেন্টেন্সটা নিছি এটা কি কারেক্ট আছে নাকি এটা কি ভুল, ওইটা কি কেউ বলতে পারবেন? ইনকারেক্ট, এটা ইনকারেক্ট কেন, এটা কি বলতে পারবেন সোনালী আপু? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আমি বলে দিই। হ্যাঁ, ইমপ্রুভিং, ঠিক আছে, ইমপ্রুভিং এর বাই হচ্ছে আমরা হচ্ছে এখানে বাই এর করলেও কিন্তু হবে না। আমি বলি এটা কেন ভুল। এখানে হচ্ছে দ্য কোম্পানি এইমস ইমপ্রুভিং কাস্টমার স্যাটিসফ্যাকশন। তো এটা হচ্ছে দ্য কোম্পানি এইম, কি এম করছে, দ্য কোম্পানির এইমটা কি? দ্য কোম্পানি হচ্ছে এইমটা, যদি আমি এভাবে লিখি যে দ্য কোম্পানি এইমস টু ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন, তখন কিন্তু এই সেন্টেন্সটা কি কারেক্ট হবে। আমি এখানে আগে কারেক্ট ভার্সন লিখে দিই, তারপর আমি বলতেছি এক্সপ্লেন করে যে এটা কেন ভুল হয়েছে। সেখানে বলবো কি, দ্য কোম্পানি এইমস, পরে বলবো আমি টু, এখানে আমি মানে কি করবো, এটাকে আমরা ইনফিনিটিভে নিয়ে আসবো। দ্য কোম্পানি এইমস টু ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন, তখন হচ্ছে টু যুক্ত করে আমি এটাকে ইনফিনিটিভে নিয়ে আসছি, তখন এইটা কারেক্ট হয়েছে। আর এটা ছিল কি, এটাই ছিল আমার, আমি জিরান্ড হিসেবে নিয়ে আসছি, বাট এটা কিন্তু প্রপার ইউজ হয় না এই জিরান্ডের। জিরান্ড যখন যখন হচ্ছে আমার ডাউন হিসেবে আসবে, তখন আমরা জিরান্ড নিয়ে আসবো। আর এখানে বাই যুক্ত করলেও কিন্তু হচ্ছে না। যেমন আমি বলি যদি দ্য কোম্পানি এইমস বাই ইমপ্রুভিং কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা হয় না। এখানে হয়ে যায় যে দ্য কোম্পানির এইম বাই ইমপ্রুভিং, এটা কিন্তু কোম্পানির এইম এর পর বাই ইমপ্রুভিং দিলে হবে না। আপনি যদি এটাকে কি করতে চান, যে বাই মানে জিরান্ড হিসেবে আনতে চান, তখন এভাবে বলবেন যে দ্য কোম্পানি ক্যান ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন বাই ইমপ্রুভিং, ওইটা মানে দ্য কোম্পানি ক্যান মানে ডেভেলপ, দ্য কোম্পানি ক্যান আর্ন মোর প্রফিট বাই ইমপ্রুভিং কাস্টমার স্যাটিসফ্যাকশন। তখন আপনি যদি জিরান্ড হিসেবে নিয়ে আসতে চান, তখন ওইটা হচ্ছে আপনি এভাবে বলবেন যে দ্য কোম্পানি, এখানে আমি বললাম ধরে কি বলা যায়, যে দ্য কোম্পানি ক্যান আর্ন মোর প্রফিট, দ্য কোম্পানি ক্যান আর্ন মোর প্রফিট, দ্য কোম্পানি ক্যান আর্ন মোর প্রফিট বাই, বাই কি, বাই ইমপ্রুভিং কাস্টমার, তখন হচ্ছে এটা আমার বাই যুক্ত করলে এটা সেন্টেন্স হবে। তখন এটা হচ্ছে আমার জিরান্ড হিসাবে আসছে, তখন আসছে কি, জিরান্ড আসছে। আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ইনফিনিটিভ, এটা হচ্ছে কি, ইনফিনিটিভ। সো আশা করি বুঝতে পারছেন যে আমার কোথায় হচ্ছে এখানে ভুল হয়েছিল আর কোথায় হচ্ছে আমরা কারেক্ট করছি।
যেহেতু আমরা ইনফিনিটিভটা এখানে পড়তেছি, সো আমরা ইনফিনিটিভের ব্যবহারটা বলি। ইনফিনিটিভের ব্যবহারটা হচ্ছে যখন কোনো ভার্বের বেস ফর্মের আগে টু যুক্ত হয়ে আসে, ওইটাকে আমরা হচ্ছে ইনফিনিটিভ বলে থাকি। দ্য কোম্পানি এইমস টু ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন, তখন হচ্ছে এটা কারেক্ট ইউজ হয়েছে। আর যদি আপনি চান এটাকে জিরান্ড হিসেবে বাইরে নিয়ে আসতে চান, আপনি যেভাবে বলছেন, তখন এভাবে নিয়ে আসবেন যে আগে কোনো কিছু দিয়ে ওইটা করতে পারে, কিভাবে করতে পারে, বাই ইমপ্রুভিং কাস্টমার স্যাটিসফ্যাকশন, তখন ওইভাবে কন্টেক্সটে নিয়ে আসলেন। ইনফিনিটিভটা কি, ইনফিনিটিভটাকে হচ্ছে আমরা ঠিকঠাক মতো বুঝতে পারছি কিনা ওইটা হচ্ছে একটু বলবেন। ইনফিনিটিভ আমরা কি ঠিকঠাক মতো বুঝতে পারছি কিনা বা কোনো ধরনের কোনো কনফিউশন আছে কিনা। এখন আরেকটা বিষয় বলে দিই, ইনফিনিটিভটা আমরা কখন ইউজ করবো। ইনফিনিটিভ আমরা হচ্ছে যখন কোনো কিছুর উদ্দেশ্য, পারপাস যেটা বলছি, বা কোনো ধরনের আমার ইন্টেনশন কি ওইটা বোঝাতে চাচ্ছি, বা কোনো ধরনের রেজাল্ট ওইটা বোঝানোর ক্ষেত্রে হচ্ছে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। তারপর হচ্ছে আমরা কি করব, যে যে আমাদের যে ভার্ব গুলা কি হয়, টু যুক্ত হয়, আর আমাদের যে ভার্ব গুলাতে কি হয়, টু যুক্ত হয়, ওইগুলা ভার্ব গুলো আমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে ফাইন্ড আউট করতে হবে। ওকে ফাইন, এই ভার্বের সাথে আমার টু যুক্ত করার প্রয়োজন পড়ে, এই ভার্বের সাথে আমার টু যুক্ত করার প্রয়োজন পড়ে। সো এইভাবে কিছু মানে প্র্যাকটিস করতে করতে ওইগুলো আপনি আইডেন্টিফাই করে রাখবেন, তখন হচ্ছে আপনারা ইনফিনিটিভের ব্যবহার ঠিকঠাক মতো করতে পারবেন। তো এতটুকু পর্যন্ত আমরা কি ঠিকঠাক মতো বুঝতে পারছি কিনা, ইনফিনিটিভ নিয়ে কি কোনো কনফিউশন বা কোনো কোয়েশন আছে কিনা, থাকলে বলবেন। আচ্ছা, ইনফিনিটিভ ওইটা ঠিকঠাক মতো বুঝতে পারছেন, থ্যাংক ইউ। আর হচ্ছে আজকের ক্লাসে আমরা ওভারঅল যে বিষয়গুলো আলোচনা করলাম, ফার্স্ট অফ অল ডিগ্রি নিয়ে আলোচনা করছি। ডিগ্রিটা হচ্ছে কি, কিভাবে আমরা ইউজ করব ওইটা আমরা দেখছি। জেনারেল কনটেক্সট প্লাস হচ্ছে রাইটিং পার্সপেক্টিভ, দুইটা মিলিয়ে হচ্ছে আমি দেখছি। দেন হচ্ছে আমরা জিরান্ড প্লাস হচ্ছে ইনফিনিটিভ, ওই দুইটা দেখলাম। এগুলা কি ঠিকঠাক মতো ভালো করে বুঝতে পারছেন কিনা, ওইগুলা যদি ওভারঅল কোনো কোয়েশন কনফিউশন থাকে ক্লাস রিলেটেড তাহলে বলতে পারেন, যদি না থাকে তাহলেও বলবেন। আমরা হচ্ছে আজকে এই তিনটা টপিক নিয়ে আলোচনা করার কথা ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আলোচনা করলাম। আচ্ছা, কি বলছেন আপু? আহ, আচ্ছা, একদম আচ্ছা, আমাদের ক্লাস কিন্তু শেষ পর্যায়ে, আমাদের হচ্ছে ক্লাস অলমোস্ট শেষ কোর্সের। আর থ্যাংক ইউ রুকসান আপু, আপনি যেটা বলছেন আমার ভালো লাগছে শুনে, কারণ এটা হচ্ছে আপনি সম্পূর্ণ ক্লাস করছেন আমি দেখছি। এখন আপনি যদি ওইগুলো ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারেন, যা যা শিখছেন, আপনার জন্য কিন্তু ভালো হবে। আমি জাস্ট ট্রাই করছি যতটুকু হেল্প করা যায়, বাদ বাকি হচ্ছে আপনার উপর নির্ভর করে আপনি কতটুকু ওইগুলো অ্যাপ্লাই করতেছেন। সো ওভারঅল যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারেন, আশা করি কিছুটা হলেও ইমপ্রুভ হবে। ওভারঅল হচ্ছে প্র্যাকটিস করেন আর ভালো হবে। আর আমাদের ক্লাস আমি বলি, আমাদের হচ্ছে আজকে আমরা নর্মালি শিকার যে ক্লাসগুলো ওইটা হচ্ছে আজকে আমরা শেষ করে ফেলছি। আমাদের যে টপিক আমি বলছি আজকে যে আমরা রিভিউ ক্লাস করতেছি, আমাদের যে ক্লাসগুলো দেখানোর বাকি ছিল, যে টপিক গুলা, ওইগুলা হচ্ছে আমি আজকে দেখাইছি। যেমন আমার যে ডিগ্রি দেখানোর কথা ছিল, ডিগ্রি দেখানো হয় নাই, আগে সময় ছিল না, দ্যাটস আজকে ডিগ্রিটা দেখিয়ে দিছি। আর হচ্ছে আমার কাছে মনে হয়েছে আমি যেটা হচ্ছে আগে কনসেপ্টে রাখি নাই, যে জিরা আন্ডার ইনফিনিটিভ, বাট আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে ওকে ফাইন, এই দুইটা হচ্ছে আমাদের যেহেতু ব্যবহার করার প্রয়োজন পড়ে রাইটিং এর পার্সপেক্টিভে, সো এই দুইটা দেখালে ভালো হবে। দ্যাটস হচ্ছে এই দুইটা টপিক আমি আজকে নিয়ে আসছি। সো ওভারঅল হচ্ছে আজকে আমরা এগুলো দেখাইছি। তো আমাদের ওভারঅল হচ্ছে যে শেখার ক্লাস এগুলা শেষ। আজকে আমরা হচ্ছে 19 নম্বর ক্লাস করছি। এখন হচ্ছে আমি যেটা এক্সামের কথা বলছিলাম, যে এক্সাম নিব কিভাবে নিব, এক্সাম হচ্ছে আমি নেক্সট নেক্সট ক্লাসে নিব। নেক্সট ক্লাস হচ্ছে আমি একটু সময় রাখবো। আগামী হচ্ছে ধরেন আজকে কি বার, আজকে হচ্ছে লাইক বুধবার, বৃহস্পতি শুক্র, এই 2 দিন আমার লাইক কোনো এক কিছু থাকবে না। এক্সাম মানে আপনাদের তো এক্সামের জন্য হচ্ছে ওভারঅল কনসেপ্ট মানে যা যা শিখছেন সবগুলো রিভিশন দিতে হবে। দ্যাটস ওয়াই 2 দিন সময় থাকবে। শনিবারে আমি এক্সাম নিব। শনিবারে হচ্ছে আমি কোয়েশন লাইভ ক্লাসে আর কি, ক্লাস রিলেটেড মানে ক্লাসে রাখবো আমি, আপনারা যারা পরীক্ষা দিবেন ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে। দেন ওইখানে থেকে হচ্ছে আপনি এক্সামটা দিবেন, লাইভ এক্সাম দিবেন। এমন না যে আমি কোয়েশন আপনাকে দিলাম, আপনি কোয়েশনটা জাস্ট আনসার করে আনসারটা জমা দিলেন, এমন না। আপনি হচ্ছে কোয়েশনটা কি করবেন, এখানে যখন ক্লাসে থাকবেন ক্লাসে থেকে কোয়েশনটা আমি ওই সময় দিব, ওই সময় হচ্ছে লিখে দেন আমাকে দিবেন। সো লাইভ পরীক্ষা নর্মালি অনলাইনে পরীক্ষা যেভাবে হয় ওইভাবেই হবে, বুঝতে পারছেন?
সো আজকের ক্লাস হচ্ছে আমরা আজকে সেটার ক্লাস যেগুলো এগুলো আমরা শেষ করে ফেলছি আজকে। আমরা হচ্ছে আগামী ক্লাস আর পরবর্তী মানে আগামী হচ্ছে আগামীকাল আর পরশুদিন 2 দিন অফ থাকবে এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য। আপনারা যা যা পড়ছেন এত পর্যন্ত 19টা ক্লাসে সবকিছু রিভিশন দিবেন। আমি সবকিছুর উপর হচ্ছে পরীক্ষাটা নিব, এবং হচ্ছে আমি কি করতে পারি, আমি হচ্ছে যে আমি কি করতে পারি যে ওই যে রাইটিং এর একটা টাস্ক দিব, রাইটিং এর টাস্কে আপনারা কিভাবে অ্যাপ্লাই করেন ওইটা দিব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কি ঠিকঠাক মতো ওইটা ব্যবহার করতে পারতেছেন কিনা ওইগুলা। আচ্ছা, আমি সময় 2 দিন সময় থাকবে। আগামী হচ্ছে আগামীকাল আর শুক্রবার, বৃহস্পতিবার শুক্রবার এই 2 দিন সময় থাকবে। ওই 2 দিন মানে ওভারঅল রিভিউ করেন, দেন হচ্ছে শনি শনিবারের এক্সামটা নিব। বুঝতে পারছেন? শনিবারের এক্সাম নিলে আই থিঙ্ক বেস্ট হবে। কারণ বেশি যদি গ্যাপ পড়ে যায় তখন হচ্ছে আবার ওভারঅল সবকিছু নিয়ে লাইক একটা ফ্লো চলে যাবে। ফ্লো থাকতে থাকতে হচ্ছে আমরা পরীক্ষাটা নিয়ে নিবো আর কি। বুঝতে পারছেন? যে যে টপিক গুলোর মধ্যে এক্সাম হবে, আচ্ছা আমি যা পড়াইছি সব কিছুর মধ্যেই হবে। এখানে আমি ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 19 পর্যন্ত যে যে টপিকের উপর ক্লাস করেছি সবকিছুর উপর হচ্ছে এক্সাম হবে। তো এখানে কোনো মানে আলাদা কোনো টপিক যে ওইটার উপর হবে ওইটার উপর হবে এমন না। আমি বেসিক কিছু দিব, যা যা শিখছি আমরা ওইগুলোর উপর, তারপর হচ্ছে একটা রাইটিং এর পার্সপেক্টিভে একটা নিয়ে আসার চেষ্টা করব। সো শনিবারে এক্সাম হবে, বুঝতে পারছেন? আর আগামী 2 দিন হচ্ছে আপনারা রিভিউ করবেন। আগামীকাল হচ্ছে কি বুধবার, না আজকে বুধবার, আজকে বুধবার ওকে। কালকে হচ্ছে বৃহস্পতিবার, এরপর হচ্ছে শুক্রবার, বৃহস্পতিবার শুক্রবার ওই 2 দিন রিভিউ করেন। এরপর হচ্ছে শনিবারে আমি এক্সাম নিব। তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে আপনাদের ওভারঅল কতটুকু ইমপ্রুভ হয়ে যায়। যদি মনে করি যে আমি শনিবারে আপনাদের আর একটু সময় দেওয়ার প্রয়োজন, তাহলে রবিবারে নিবো এক্সাম, সমস্যা নাই। বাট আমি মানে যে 2 দিন সময় আছে, আশা করি 2 দিনের ভিতরে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো 2 দিনের ভিতর হচ্ছে আপনারা আশা করি ওইটা ওভারঅল ভালোভাবে রিভিউ করতে পারবেন, পরীক্ষাটা দিতে পারবেন ভালো করে। আর আশা করি হচ্ছে টাস্কের উপর এখন দিব না সেন্টেন্স মেকিং, আমি সেন্টেন্স মেকিং এরটা নিব। সেন্টেন্স মেকিং এর হচ্ছে লাইক কি কি যা যা শিখছি ওইগুলোর উপর কিছু তো দিব অবশ্যই, প্লাস রাইটিং পার্সপেক্টিভেও একটা দেওয়ার চেষ্টা করব। দুইটা মিক্স হলে ভালো হবে আপনাদের জন্য। কারণ রাইটিং এর যে আপনারা যে লিখেন, আপনারা কিভাবে হচ্ছে ওইটা থেকে অ্যাপ্লাই করেন, আমি যেগুলো শিখেছি ওইগুলা কি অ্যাপ্লাই করতে পারছেন কিনা ওইটাও দেখতে পারবো। তখন হচ্ছে ওইটা দেখলে ভালো হবে আর কি। দ্যাটস ওয়াই সেন্টেন্স মেকিং এর তো থাকবে, প্লাস রাইটিং এ কিভাবে ওইটা অ্যাপ্লাই করতেছেন ওইটাও আমি একটু দেখার চেষ্টা করবো আর কি। সো ওইটা হচ্ছে নিলে ভালো হবে আর কি। বুঝতে পারছেন সোনালী আপু? আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে নেক্সট আগামীকালকে আর আগামীকালকে বৃহস্পতিবার, এরপর হচ্ছে শুক্রবার ওই 2 দিন এক্সাম সময় থাকবে আপনাদের জন্য। আপনারা রিভিউ করবেন সবকিছু যা যা শিখছেন। শনিবারে হচ্ছে আমরা পরীক্ষা নিব। শনিবার বা রবিবার এই 2 দিনের মধ্যে একদিন নিব। যদি মনে করি আপনাদের আরো কিছু সময়ের প্রয়োজন আছে, তাহলে শনিবারেও আরেকটু সময় দিলাম। তারপর হচ্ছে রবিবারে আমরা পরীক্ষা নিলাম। যদি এরকম লাইক ভালোভাবে প্রিপারেশন যেগুলো পড়ছেন সেগুলো রিভিশন দেন, পরীক্ষাটা ভালো করে দেন, আশা করি বুঝতে পারবেন যে আপনাদের কতটুকু ইমপ্রুভ হয়েছে, আপনারা কতটুকু আউটপুট পাইছেন। আমিও বুঝতে পারবো যে আপনাদের ওভারঅল কতটুকু শেখা হয়েছে। আপনারা যারা এই পর্যন্ত কন্টিনিউ করছেন সব ক্লাসগুলা, তো আশা করি কিছুটা হলেও হেল্পফুল হবে আপনাদের জন্য। আর হচ্ছে আমি গ্রুপে আপডেট দিয়ে দিব পরীক্ষা যেটা, ওটা মেসেজ দিয়ে রাখবো, সমস্যা নাই। আর এরপর হচ্ছে এর ভিতর হচ্ছে নর্মালি যে আপনারা যখন প্রিপারেশন, নর্মালি হচ্ছে আমি ক্লাস না, জাস্ট এমনি যে একটা ক্লাস নিব। ক্লাস বলতে একটা সেশন আর কি, লাইক লাইভ ইন্টারেকশন টাইপের সেশন। তো এতক্ষণ পর্যন্ত আমরা ক্লাস রিলেটেড যখন ক্লাস করছি, তখন হচ্ছে আপনাদের তো ক্লাস ছাড়া অন্য কোনো কোয়েশন বা যে কি আছে, আপনাদের মাইক্রোফোন অন করার সুযোগ ছিল না বা কিছু বলার ছিল না। তো ওই টাইপের হচ্ছে একটা সেশন করার চেষ্টা করবো, যেখানে ক্লাস হবে না, বাট নর্মালি হচ্ছে অন্যান্য লাইক আড্ডা টাইপের আড্ডা সেশন হবে। তো ওইটা একটা নেওয়ার চেষ্টা করব আপনাদের পরীক্ষার আগে। সো ওভারঅল হচ্ছে আমাদের ক্লাস আজকে শেষ, আমরা হচ্ছে একটা পরীক্ষা নিব। আর এর ভিতরে হচ্ছে আমি একটা নর্মাল সেশন একটা করব, ওইটাতে সবাই যারা যারা যে কোনো কোয়েশন করতে পারবেন, সমস্যা না। মাইক্রোফোন ভিডিও যেগুলো সবকিছু অন থাকবে নর্মালি। তো ওইটা আমি কবে নিব ওইটাও আমি গ্রুপে আপডেট দিয়ে রাখবো। আগামীকাল নাকি পরশু, আগামীকাল নেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে
বেশি লেট করে লাভ নাই, ফ্লো থাকতে থাকতে হচ্ছে আমরা ক্লাসগুলো শেষ করে নেই। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস শেষ ওভারঅল। আমরা হচ্ছে একটা পরীক্ষা নিব, এর আগে একটা লাইভ সেশন করব, লাইক একটা কোয়েশ্চন করবে কিউএনএ টাইপের আর কি। সো তখন হচ্ছে আপনাদের যে কোনো কোয়েশ্চন করতে পারেন, নর্মালি মাইক্রোফোন অন থাকবে, ভিডিও অন থাকবে, সবকিছু থাকবে, আপনারা যে কোনো কোয়েশ্চন করতে পারবেন, নো প্রবলেম। আমিও আমার সম্পর্কে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, কিভাবে পরীক্ষা দিচ্ছি নিজ থেকে, কিভাবে করলে আপনাদের জন্য ভালো হয়। সো ওইগুলো আর কি। যেহেতু ক্লাসের সময় আমরা অন্যান্য কথা বলতে পারি নাই, আপনারা কে কোথায় থেকে ক্লাস করতেছেন এগুলো জানার প্রয়োজন মানে সুযোগ হয় নাই। তো ওইগুলো জানার চেষ্টা করবো আর কি। বুঝতে পারছেন সবকিছু ওভারঅল যা বলছি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আর আজকে হচ্ছে আগামীকালকে আর হচ্ছে পরশুদিন 2 দিন সময় আছে। আপনারা যা যা এতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে সবকিছু রিভিশন দিবেন। আমরা হচ্ছে শনিবারে এক্সাম নিব। আর এক্সামটা হচ্ছে আমি সেন্টেন্স মেকিং প্লাস রাইটিং কন্টেক্সট দুইটা মিক্স করে দেন নেওয়ার চেষ্টা করব। তাহলে আমি আমার বুঝতে পারবো আর কি আপনাদের আউটপুট ঠিকঠাক মতো হয়েছে কিনা। সো এক্সামটা হবে মূলত লাইভ সেশনের মতোই, মানে আপনারা যখন ক্লাসে যুক্ত হবেন তখন আমি আপনাদের কোয়েশনটা দিব, তখন হচ্ছে আপনারা কলে থেকে দেন আপনি পরীক্ষাটা দিবেন। তখন আপনার আমি নর্মালি যেরকম অনলাইন পরীক্ষা হয় ওরকমই হবে। তারপর হচ্ছে আমি ওই দিন বা এরপরে নর্মালি যে কোনো দিন আমি হচ্ছে রাইটিং এর ওইগুলো আনসারটা ফিডব্যাক দিব, যে কি কার হয়েছে কার হয় নাই বা কতটুকু হয়েছে। সবকিছু ফিডব্যাকটা আমি ইনস্ট্যান্ট হয়তো সবার দেখা সম্ভব হবে না, বাট আমি এর একদিন সময় নিয়ে দেখে দেন হচ্ছে পরের দিন আমি আপডেট দিব যে কে কিভাবে কতটুকু করছেন, কতটুকু হয়েছে ওইগুলা। সো ওভারঅল হচ্ছে আমরা আজকে ক্লাস এখানে শেষ করে দিব, আমাদের ক্লাস এখানে শেষ হয়ে যাবে আজকে। আর হচ্ছে আমরা আগামীকালকে একটা লাইভ সেশন করার চেষ্টা করব, যেখানে হচ্ছে কিউএনএ টাইপের কোয়েশন একটা টাইপের হবে। এর পরবর্তীতে শনিবারে আমাদের এক্সাম হবে। তারপর হচ্ছে আমরা আমাদের সেন্টেন্স মেকিং এর ক্লাসগুলো শেষ করে ফেলবো। এর পরবর্তীতে লাইক আপনারা কানেক্টেড থাকবেন অবশ্যই। আমি নর্মালি যখন সময় হয় যেগুলা ক্লাস নেওয়ার প্রয়োজন করে লাইভ ক্লাস, এগুলো আমি নিব, সমস্যা নাই। তো আমি ট্রাই করবো যতটুকু সম্ভব হেল্প করার। ক্লাস শেষ হয়ে যাবে তার মানে এই না যে আমি আপনাদের সাথে আমি ডিসকানেক্টেড হয়ে যাবো, এমন না। আমি আপনাদের সাথে কানেক্টেড থাকবো, আপনারাও থাকবেন ইনশাল্লাহ। আমি যতটুকু সম্ভব সামনে যা যা হেল্প করার প্রয়োজন পড়ে করব। লাইভ ক্লাস তো মাঝে মধ্যে নিব, আমি আগে একটা নিতাম, এখন হচ্ছে যদি পারি আরো বেশি নিব। বা অন্যান্য যে রিসোর্স গুলো আছে বা যে কোনো আপনাদের রাইটিং এর সেন্টেন্স মেকিং এর ক্লাস করছেন, এখন হচ্ছে রাইটিং এর যদি যান রাইটিংটা কিভাবে করবেন ওইগুলো যদি আপনাদের প্রয়োজন পড়ে ক্লাস নেওয়ার, ওইগুলো আমি লাইভ ক্লাস নিব, সমস্যা নাই, যখন সময় হবে আর কি। সো কানেক্টেড থাকবেন অবশ্যই, আমি তো অবশ্যই কানেক্টেড থাকবো ইনশাল্লাহ। ক্লাস শেষ হয়ে গেলেও যে আমাদের মানে কমিউনিকেশন হবে না বা আপনাদের আমার কাছ থেকে আপনারা হেল্প পাবেন না এমন না, আমি কানেক্টেড থাকবো ইনশাল্লাহ। না সুহেল ভাই, সুহেল রানা ভাই, আপনার আমাদের ক্লাস আজকে শেষ। ক্লাস হচ্ছে আমরা যা শিখার আজকে আমরা শেষ করে ফেলছি, আজকে আমরা 19 নম্বর ক্লাস করছি। এখন হচ্ছে আরেকটা ক্লাস যেটা হচ্ছে এটা পরীক্ষা হবে আর কি, এক্সাম নিব আমি লাস্ট ক্লাসে, শনিবারে এক্সামটা হবে। আর এর আগে হচ্ছে আমরা একটা লাইভ সেশন এমনি এভাবে এমনি করবো আর কি, লাইক মিটের মধ্যেই, যেখানে আপনাদের হচ্ছে লাইক যে কোনো কোয়েশন, লাইক আপনাদের সম্পর্কে একটা জানা বা আমার সম্পর্কে জানা, ওই টাইপের একটা সেশন করব আগামীকালকে। আর শনিবারে হচ্ছে এক্সাম। আর ক্লাস হবে না আজকে, আমাদের ক্লাস শেষ। বুঝতে পারছেন? থ্যাংক ইউ রুকসানা আপু। আহ আশা করি কিছুটা হলেও আপনার হেল্প হবে। চেষ্টা করবেন যে ওইগুলা প্র্যাকটিস করার জন্য ঠিকঠাক মতো, তাহলে ভালো হবে আর কি। আচ্ছা, আজকের ক্লাস রিলেটেড বা অন্য কোনো কিছু নিয়ে আর কি কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে থাকলে বলবেন, না থাকলে হচ্ছে আমরা আগে আজকে ক্লাস শেষ করে দিব। সো আমাকে জানাবেন যে ক্লাস কি শেষ করে দিব নাকি এখানে। জি রুকসান আপু বলেন, আমি আছি, বলেন। আপনি এক্সাম কি রেজিস্ট্রেশন করে ফেলছেন নাকি? রেজিস্ট্রেশন, আচ্ছা রাইটিং এর জন্য আমি বললি, রাইটিং এর জন্য তো 30 দিন কিন্তু এনাফ টাইম। আপনি হচ্ছে প্রথমত হচ্ছে প্রত্যেকটা যে আপনার রাইটিং এর টাস্ক ওয়ানের যে কোয়েশ্চেন গুলো আছে, এক একটা সম্পর্কে আলাদা আলাদা ভাবে ফার্স্ট অফ অল শিখেন যে আমি লাইন গ্রাফটা কিভাবে লিখবো, লাইন গ্রাফের জন্য আমি কোন ল্যাঙ্গুয়েজ নিব, কোন ল্যাঙ্গুয়েজ আমি প্রত্যেকটা কোয়েশ্চেন সম্পর্কে ভাবে, লাইন গ্রাফ, বার চার্ট, টেবিল, পাই চার্ট, প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদা ভাবে ফার্স্ট অফ অল স্কিল ডেভেলপ করেন। প্রথমে টাইম ম্যানেজমেন্ট করে লেখার এগুলো প্রয়োজন নাই, আপনি জাস্ট শিখেন। তারপর টাস্ক টু এর ক্ষেত্রে সেম, টাস্ক টুর কত ধরনের এসে হয়,
কোন এসেতে আপনি কিভাবে লিখবেন, কোনটাতে আপনি ওপিনিয়ন দিবেন, কোনটাতে ওপিনিয়ন দিবেন না, কোন ল্যাঙ্গুয়েজ গুলো আপনি মানে লিখবেন, ওইগুলা হচ্ছে আপনি আগে শেখার চেষ্টা করেন। কিভাবে আপনি এগ্রি ডিসএগ্রি লিখবেন, কিভাবে আপনি ডিসকাস বোথ ভিউজ লিখবেন, কিভাবে আপনি পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট লিখবেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ প্রবলেম সলিউশন, এই প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ভাবে আপনি আগে শেখার চেষ্টা করেন যে আমি ওইটা ওইভাবে লিখতে হয়। তারপর হচ্ছে আপনি একটা এসএ লেখার ক্ষেত্রে কোন স্ট্রাকচারটা ফলো করবেন, একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার ফলো করবেন, যেটা হচ্ছে আপনি একটা স্ট্রাকচার দিয়ে বাকি সবগুলো এসে লিখতে পারেন, ওই স্ট্রাকচার ডেভেলপ করেন। কোন প্যারাগ্রাফে কি লিখবেন, কোন সেন্টেন্স স্ট্রাকচার নেবেন, ওইগুলো ফার্স্ট অফ অল আগে আপনি একটা সেট করে নেন। ওই স্ট্র্যাটেজি অনুযায়ী দেন হচ্ছে আপনি যদি রাইটিংটা প্র্যাকটিস করেন, 30 দিন আমার কাছে মনে হয় এনাফ টাইম রাইটিং এ 6.57 পাওয়ার জন্য। সো আপনি ফার্স্ট অফ অল ওইগুলা ডেভেলপ করেন। আপনি টাস্ক ওয়ানের জন্য কোন ল্যাঙ্গুয়েজ লেখার প্রয়োজন পড়ে, টাস্ক ওয়ান একেবারেই সিম্পল। টাস্ক ওয়ানে কিছু ওয়ার্ড বা কিছু ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে ওইগুলো আপনি শিখে রাখতে পারলে ওইগুলোই হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। সো আপনার নতুন কিছু ক্রিয়েটিভ হয়ে আপনাকে কোনো কিছু লিখতে হচ্ছে না। সো এটা ইজি। টাস্ক টু এর ক্ষেত্রে সেম। টাস্ক টু এর ক্ষেত্রে আপনি আপনাকে কি করবেন, জাস্ট টাস্ক টু এর ক্ষেত্রে আপনি ফরম্যাটটা বুঝবেন যে আমাকে ওকে ফাইন ওইটা ওইভাবে লিখতে হয়। এগ্রি ডিসএগ্রি ক্ষেত্রে আমি এগ্রি হব, ডিসএগ্রি হব বা যেটাই হই না কেন কিভাবে লিখবো। তারপর হচ্ছে আমি যখন লাইক একটা ডিসকাস বুথ দিস লিখছি, আমি বডি প্যারাগ্রাফ ওয়ানে কি লিখবো, বডি প্যারাগ্রাফ টু তে কি লিখবো, কখন আমি ওপিনিয়ন দিব, কখন ওপিনিয়ন দিব না, এইগুলা হচ্ছে আগে ফার্স্ট অফ অল একটা একটা করে সবকিছু আপনি স্কিল ডেভেলপ করেন। তারপর হচ্ছে আপনি যখন স্কিল ডেভেলপ হয়ে যাবে প্রত্যেকটার উপর, তখন আপনি টাইম ধরে তখন আপনি এক্সাম কন্ডিশনে প্র্যাকটিস করেন। তো এই 30 দিনের ভিতরে হচ্ছে আপনি এভাবে একটু সবকিছু ম্যানেজ করে দেন ওইগুলো প্র্যাকটিস করার চেষ্টা করেন। তাহলে আশা করি রাইটিং এ লিস্ট 6 আসবে, মিনিমাম তো 6 আসতে আসবে আশা করি। বাদ বাকি হচ্ছে আপনি যত ভালো করবেন ওই অনুযায়ী হচ্ছে আপনি আরো বেশি তুলতে পারবেন, 6.5 বা 7। সো ওইভাবে পড়েন, আশা করি ভালো হবে। আর যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু প্রয়োজন পড়ে, আমাকে অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন। আমি ফ্রি যখন থাকবো আপনাকে যা বলার বলে দেবো, সমস্যা নেই। যে রুকসান আপু কি বলছেন, রুকসান আপু রাইটিং টাস্ক আগে যখন লিখতাম 5.5 আসতো, অনেক সেন্টেন্স মেকিং হতো, এখন হচ্ছে 6.5 আসছে। মাশাল্লাহ। আমার রেজাল্ট 3 থেকে আন্ডারস্ট্যান্ডিং রেটিং টাস্ক 2 ছিল, ওভারঅল 6 or 6.5। মাশাল্লাহ, আপনার তো ওভারঅল যে লেভেল বলছেন লেভেলটা খুব ভালো আছে। আপনার আগে 5.5 আসতো রাইটিং টাস্ক কোন, এখন হচ্ছে আপনি এই যে সেন্টেন্স মেকিং এর যে ভুলগুলো ছিল এগুলো হচ্ছে আপনার হচ্ছে ইমপ্রুভ হচ্ছে। সো এখন আপনি কি করতেছেন, আপনার 6.5 আসতেছে। তো এগুলা যদি আপনি আরো ভালোভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, আরো যেগুলো আপনি হচ্ছে ধরেন শিখছেন বাট অ্যাপ্লাই করা হচ্ছে না, ওইগুলা চেষ্টা করবেন অ্যাপ্লাই করার জন্য। তাহলে কি হবে, তাহলে হচ্ছে 6.5 আপনি 7ও ইনশাল্লাহ চলে আসতে পারে। তো এইভাবে হচ্ছে আমাদের যে কনসেপ্ট গুলো আমরা শিখছি এগুলা কিন্তু খুবই ইফেক্টিভ হবে আপনাদের জন্য। অনেকে তো হচ্ছে যখন আপনার মানে ক্লাস লাইভ ক্লাসে অনেকে হচ্ছে হয়তো বা সময়ের কারণে জয়েন হতে পারতেছে না, বা অনেকেই দেখতেছে আমাদের রেকর্ডেড ভিডিও দেখতেছে, তো অনেকেই রেকর্ডেড ভিডিও দেখে ক্লাস করতেছে। তো যারাই হচ্ছে আপনাদের লাইভ ক্লাস করছেন কন্টিনিউ, বা যারা ভিডিও দেখছেন, আশা করি আমি এটলিস্ট এতটুকু কনফিডেন্ট হয়ে বলতে পারি যে আপনাদের কিছুটা হলেও ইমপ্রুভ হবে। ধরেন আপনার লেভেল যদি 5.5 থাকে, এটলিস্ট আপনার 6-এ যাবে, অর্থাৎ 0.5 হলেও আপনার বাড়বে যদি আপনি সেন্টেন্স মেকিং এ ভালো ইমপ্রুভ করতে পারেন। আর এর বাইরে তো হচ্ছে আপনাদের আরো বেশি হবে ইনশাল্লাহ, আরো বেশি হবে ইনশাল্লাহ যদি আপনি সবগুলো অ্যাপ্লাই করেন। আশা করি আমি যতটুকু ট্রাই করছি আপনাদের দেওয়ার জন্য সেন্টেন্স মেকিং এর কোর্সের মাধ্যমে কিছুটা হলেও হেল্প আপনারা পাবেন। যতটুকু পাইছেন এর থেকে আশা করি সামনের দিকে আরো বেশি পাবেন। তো আমার এতটুকু ভালো লাগতেছে শুনে যে আপনার অবস্থা মানে যে লেভেলটা আছে ওই লেভেলটা হচ্ছে ইমপ্রুভ হচ্ছে। সো আশা করি বাকি সবারও ওইটা ইমপ্রুভ হবে ইনশাল্লাহ যদি অ্যাপ্লাই করেন। আচ্ছা ঠিক আছে, আর কি কোনো কোয়েশন আছে বা কারো কোনো কিছু কথা বলার আছে কিনা থাকলে বলেন। তাহলে হচ্ছে আমরা যদি না থাকি কোনো কিছু বলার বা কোনো কোয়েশন, তাহলে আমরা আজকে ক্লাস শেষ করে দেবো নাকি এখানে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা ক্লাস শেষ করে দিব আজকের। আচ্ছা আমি হচ্ছে আহ, আগামীকালকে একটা সেশন করবো, লাইভ সেশন। ওইখানে হচ্ছে আপনাদের যে কোনো কোয়েশন করবেন সমস্যা নাই, আপনি কি কোয়েশন করবেন ওইগুলা রেডি করে রাখবেন, সমস্যা নাই। সব যে যা কোয়েশন করবেন তার আনসার পাবেন, কারণ হচ্ছে আমি তো কালকে ক্লাস করব না। তো সব এনাফ সময় থাকবে আমাদের কাছে, কোয়েশন যেটা করেন আনসার আমি আনসার দিব।
বা অন্যান্য যেকোনো কিছু ক্লাস রিলেটেড ছাড়াও যদি অন্য যেকোনো কিছু আমি দেওয়ার প্রয়োজন পড়ে, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার প্রয়োজন পড়ে, আমি করবো অবশ্যই। প্লাস এমনি আপনাদের সম্পর্কে জানলাম, আমার সম্পর্কে জানলাম, ওইগুলাই। সো আগামীকালকে সমস্যা নাই, আমি আপনাদের যতটুকু সময় দেওয়ার দিব ইনশাল্লাহ। আর হচ্ছে কি করা যায়, আপনি কোয়েশন রেডি করে রাখবেন যদি কোনো কোয়েশন থাকে। আর আমরা হচ্ছে আজকের ক্লাস শেষ করে দিব। সবাই হচ্ছে যে আমরা যা পড়ছি এতটুকু পর্যন্ত সব হচ্ছে রিভিশন দিবেন, প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের কি হবে, লাইক পরীক্ষাটা দিলে আউটপুটটা বুঝতে পারবেন কতটুকু ভালো হয়েছে কি। তো আমরা ক্লাস শেষ করে দিই আজকে। সবাই ভালো থাকেন। আচ্ছা, আমি হচ্ছে ক্লাসটা রেকর্ড অফ করে দিই আগে।